জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, আপনার কাছে আমার কিছু গুচ্ছ প্রশ্ন আছে। আমি যেহেতু আপনাকে খুবই 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 পছন্দ করি, আপনার কথা শুনতে আমার ভালো লাগে। আমার মানে একসাথে আমি ৩-৪টা প্রশ্ন করতে চাই। আপনি একটু আমাদের বলবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ কেমন পরিচালনা করছেন? আসসালামু আলাইকুম। যারা দেখছেন দর্শক সবাইকে অভিনন্দন, এবং সাথে সাথে আমি দুঃখ প্রকাশ করছি এবং ভারাক্রান্ত হৃদয়ে যারা গাজার ভাই বোনেরা বিভিন্ন জায়গায় নির্যাতিত নিগৃহীত হচ্ছেন, সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাচ্ছি গাজার যে সংহতি রয়েছে আমাদের মনস্তাত্ত্বিক জায়গা থেকে তাদের সাথে কানেক্ট হওয়ার জন্য, সাপোর্ট জানানোর জন্য। সাথে সাথে যারা আমাদের ইন্ডিয়ান সিটিজেন হিসাবে ওয়াকফ বিলের আন্ডারে বিভিন্ন জায়গায় নির্যাতিত নিগৃহীত হচ্ছে, আমরা তাদের প্রতি সমবেদনা জানিয়ে আমি আজকের প্রশ্নমালার যে অবতারণা হয়েছে তার উত্তরে যাচ্ছি। ইউনূস স্যার চেষ্টা করছেন তার যে ক্যাবিনেট রয়েছে সেখানে অনেকে নিয়ে একসাথে সংঘবদ্ধভাবে দেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এবং সেখানে অনেক জায়গায় ভুল ভ্রান্তি হচ্ছে। এবং আমাদের যখন একটি দেশকে ধ্বংসস্তূপে রেখে যাওয়া হয়েছে, যেখানে কোনো একটি ইনস্টিটিউশন ওয়ার্ক করতেছে না, সেই জায়গাতে ইউনূস স্যার যথেষ্ট প্রজ্ঞার পরিচয় দিয়ে কোনো একটি দেশের আন্ডারে না গিয়ে, কোনো একটি রাষ্ট্রের শক্তিকে ব্যবহার না করে বাংলাদেশের জনমানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে এই দেশটি পরিচালিত করছেন। এই ভিত্তিতে পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের যেমন সাপোর্ট প্রয়োজন, সাথে সাথে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট প্রয়োজন হয়ে থাকে। সেই ক্ষেত্রে ইউনূস স্যার কিন্তু রাজনৈতিক দলগুলো থেকে অসহযোগিতার যে অবিশ্বাস একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে। গত ঐক্যমত কমিশনে স্যার বারবার একটি গুরুত্বারোপ করেছেন যে আপনারা একসাথে এসেছেন, আপনারা আমার শক্তি, আপনারা দেখলে আমরা সাহস পাই। এই সাহসের জায়গা থেকে যখন আমরা রুমে থাকি সেখানে সবাই ইউনূস স্যারকে সাহস দিয়ে থাকে, কিন্তু যখনই এই ফরেন যে একাডেমিতে মিটিংটা হয়ে থাকে সেখানে নিচে নামার পরে ভিতরে এক কথা, বাহিরে এক কথা, এবং মাঠে গিয়ে আরেক কথা, জনগণকে বিভ্রান্ত করে বর্তমান রাষ্ট্রকে যে পরিস্থিতিতে নিয়ে যাওয়া হচ্ছে সেইখানে ইউনূস স্যার কিন্তু একটি কঠিন বিপদে আছেন। সেই ক্ষেত্রে জনাব পাটোয়ারী, আমাদের জন্য এটা আপনি একটু পরিষ্কার করবেন। মানে আপনারা যখন থাকেন তখন ডক্টর ইউনূস আপনাদের সাথে কথাবার্তা, আপনাদের শক্তি বা সবকিছুকে ঠিকই বিবেচনা করেন, কিন্তু আপনারা যখন চলে আসেন তখন কারা বিভ্রান্ত করেন জনগণকে? দেখেন, এটা আমি খুবই স্পষ্ট করতে চাচ্ছিলাম। আমরা যখন ঐক্যমতের কমিশনগুলো মিটিং হয়ে থাকে বা প্রিভিয়াসলি অনেক দল একসাথে নিয়ে মিটিং হয়েছিল, এবং সেখানে ফরেন একাডেমিতে যে মিটিং গুলো হয়েছিল সেখানে সব দলে কিন্তু অংশগ্রহণ করেছিল। সেখানে তারা খোলামেলা ভাবে কথা বলেছিল এবং বলেছিল আমরা স্যার আপনি চালান, আমরা আপনাকে সাহস দিচ্ছি, ভরসা দিচ্ছি। কিছু কিছু বিষয়ে মনোমালিন্য হয়েছে, যে এককভাবে কারো প্রতি কোনো চক্ষুপাত না হওয়ার জন্য সবার প্রতি যদি সমভাবে যে বৈষম্যমূলক আমরা রাষ্ট্র চেয়েছিলাম সেটা যদি পরিচালিত হয়। কিন্তু আমরা যখন দেখি যে প্রত্যেকটা গ্রুপ ফরেন একাডেমি থেকে নিচে নেমে প্রেস ব্রিফিং করে থাকে, তো ভিতরে যে কথাটা হয়ে থাকে যে এইভাবে সাহস দেওয়া হয়েছে ঐক্যমতের ভিত্তিতে আমরা একটি দেশের যাচ্ছি, কিন্তু সেই কথাটা রাজনৈতিক দলগুলা তো সেখানে বিএনপি থাকে, জামাত থাকে, হেফাজত থাকে, যতগুলো বাংলাদেশের অংশ পক্ষ রয়েছে সবাই কিন্তু থাকে। কিন্তু যখনই বাহিরে গিয়ে প্রেস ব্রিফিংটা করা হয়ে থাকে, ভিতরে যে কথাটা বলেছে আমরা যখন পরে বাসায় গিয়ে মিডিয়ায় দেখি সেই কথাগুলো আমরা পাই না। বরঞ্চ বলা হয়ে থাকে, উপরে কথা হয়েছে যে আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব, এবং সবাই বলেছে হ্যাঁ আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চাই। নিচে গিয়ে সাথে সাথে বলা হয়েছে এখনই ইলেকশন প্রয়োজন এবং কয়েক মাসের মধ্যে ইলেকশন প্রয়োজন। কিন্তু ওই যে মিটিং এর যে এজেন্সটা ওই বক্তব্যের মধ্যে দিয়ে পুরোই বাংলাদেশের সামনে ডিস্টর্টেড হয়ে যায়। কিন্তু জনাব পাটোয়ারী, আপনার কাছে কি মনে হয় না যে আপনাদের দল থেকেও বা আপনাদের যারা সহযোদ্ধা আছেন তাদের থেকে অনেক বিভ্রান্তি ছড়ানো হয়েছে? ধরেন আপনাদের একজন উপদেষ্টা তিনি বলেছেন যে এই সেনাপ্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে সেনাপ্রধান মানতে চান নাই ডক্টর ইউনূসকে। আপনি বলেছেন বিএনপি একটা বিভ্রান্তির রাজনীতি করে, জামাতের সাথে এই করেছে সে করেছে, মানে এগুলি তো আপনারাও বলেছেন জনাব পাটোয়ারী, এবং খুব নিষ্ঠুরভাবে বলেছেন। জি, এইখানে আমরা যে বিষয়টি স্পষ্ট করে দিয়েছি, রাষ্ট্রের বর্তমান একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। 5 আগস্টের পরে কিন্তু 5 থেকে 8 তারিখের মধ্যে সরকার ছিল না। সরকার যখন গঠন হলো, এই সরকারকে আমরা 4 থেকে 5 মাস অথবা 1 বছর অথবা 2 বছর যে ঐক্যমতের ভিত্তিতে যে সময় দিয়ে থাকি, ওই সময়টা কিন্তু এই ধরনের কথাবার্তা একদম বলা উচিত না। কারণ এই সময় তো সকলের সহযোগিতার ভিত্তিতে আশ্বাসেই এই কাজটি করা উচিত। যদি কোনো কথাবার্তা থেকে সেখানে মির্জা সাহেব বলেন এবং অন্যান্যরা বলেন, ডিরেক্টলি কিন্তু কমিউনিকেশন আছে, সেখানে গিয়ে বলতে পারে। যদি কোনো সংকট থেকে থাকে সেখানে আলোচনা করতে পারে। এমনি ভাবে আসিফের ক্ষেত্রেও সেই একই বিষয়, ওনারা উপদেষ্টা পরিষদে আছে, ক্যাবিনেট মিটিং হয়, যদি কোনো সংকট থেকে থাকে সেখানে বলতে পারে। কিন্তু আমরা সামগ্রিক জায়গা থেকে যখন রাষ্ট্রের গঠন প্রক্রিয়া থেকে দেখি, রাষ্ট্রের যে মিটিং গুলা হয়ে থাকে সেটা রাষ্ট্রের কিন্তু একটা প্রেস উইং রয়েছে, তারাই সেটা পাবলিশ করবে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি কোনো মিটিং হয়ে থাকে, আপনার সাথে আমার ঘরোয়া আলাপ হয়ে থাকে,
সেই ক্ষেত্রে যদি প্রেস উইং এর বাহিরে গিয়ে কেউ যদি কোনো কথা বলে থাকে, আমরা তো বরাবরই বলে আসছি রাষ্ট্র গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে এই ব্যবস্থাটা থাকা উচিত না, কিন্তু বাংলাদেশে গত 53 বছরে যে ব্যবস্থাগুলো চলমান রয়েছে সেগুলোই আমরা এখন অনেক ক্ষেত্রে প্র্যাকটিস করে যাচ্ছি। এখন আমাদের অতীতে কি হয়েছে সেই বিষয়গুলো যদি আমরা ধরে ভবিষ্যতের দিকে পথযাত্রায় আমরা নিশ্চিত করতে চাই, তাহলে বাংলাদেশে যে রাষ্ট্র গঠনের এই বর্তমানে একটি সুযোগ এসেছে, সেটা এই তরুণ প্রজন্মকে নতুন জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রক্রিয়াকে আমরা মনে করি বাধাগ্রস্ত করবে না। জনাব পাটোয়ারি, আমরা তো আসলে অতীতের প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়ায় থাকি, মানে এখন আপনি কালকে কি বলা হয়েছে সেটাকে যদি আপনি অতীতকাল বলেন তাহলে আমাদের আর কিছু বলার থাকে না। হাইবার আমি যেহেতু গুচ্ছ প্রশ্ন করব বলেছিলাম, যে সেই গুচ্ছ প্রশ্নগুলি একটু করে নেই আপনাকে। সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস দেশে আপনি বলেছেন যে কিছু ভুল হচ্ছে, কিছু ভ্রান্তি হচ্ছে, উনি চেষ্টা করছেন। ভুল বেশি নাকি ঠিক বেশি, মানে আপনার কিরকম মনে হয় মানে দেশ পরিচালনা? এটা ইউনূস স্যার কিন্তু চায়নার সিজিটিএন কে একটা সাক্ষাৎকার দিয়েছিল, সেখানে উনি স্পষ্টত বলেছিল ওনার দায়িত্ব হলো দেশে বড় একটি তরুণ প্রজন্ম রয়েছে, তার এই তরুণ প্রজন্মকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং দেশকে স্বনির্ভর করে একটি জায়গায় নিয়ে যাওয়া। সেই জায়গাতে আমি মনে করি ওনার যে কাজের প্রগ্রেস গুলো এগুলো অনেক ক্ষেত্রে সন্তোষজনক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে ইনস্টিটিউট গুলা, পুলিশের এখনো ট্রাস্ট আসে না। ইউনূস স্যার যতই বলুক যে আইন শৃঙ্খলা উন্নতি করুন, পুলিশের যদি মাঠে ট্রাস্ট না আসে এবং সেই জায়গাতে যদি তারা কাজ না করতে পারে, তাহলে কিন্তু হলো স্যার অর্ডার করবে কিন্তু কাজগুলো কিন্তু হবে না। এখন পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হয়েছে, পুরো অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তাদেরকে নিয়ে এসে গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে। আওয়ামী পুলিশ তো এখন একটাও নাই। আওয়ামী পুলিশ নাই খালিদ ভাই। যখন আমরা ঢাকাতে ট্রাফিকে চলাফেরা করি, আপনার সেই ময়মনসিংহ থেকে একজন পুলিশকে ঢাকা এনে ট্রাফিকে দেওয়া হয়েছে। তো ময়মনসিংহ এর যে ট্রাফিক ব্যবস্থা, ওনার এখানে অভ্যস্ত হতে 2 থেকে 3 মাস সময় লাগবে। এমনি ভাবে এখানে যে পুলিশের যে বিন্যাসটা করা হয়েছে, ঢাকার পুলিশকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, ওইখানে পুলিশকে এখানে আনা হয়েছে, আবার অনেকরে বাদ দেওয়া হয়েছে। আর যে সিস্টেমটা গত 15 বছরে গড়া হয়েছে, আমরা তো ব্যক্তি ধরে আলোচনা করি, কিন্তু আমাদের সিস্টেমেটিক, আমাদের কি পুলিশের কোনো ল রয়েছে? সেখানে যদি কমিশন গুলো থাকতো, আমরা তখন তাদেরকে আস্ক করতাম যে কমিশন অনুযায়ী কেন চলছে না, বা এই রুলস রেগুলেশন অনুযায়ী কেন চলছে না। আমরা তো পুলিশ কমিশনার বা ব্যক্তিগত জায়গায় আলোচনাতে থাকি, কিন্তু আমরা নতুন বাংলাদেশে কোনো ব্যক্তি আলোচনায় যেতে চাই না। কোন ব্যক্তির জন্য কোন পদ সৃষ্টি বা ব্যক্তির সুযোগ সুবিধা সৃষ্টির জন্য আমরা কোন প্রক্রিয়াতে যেতে চাই না। জনাব পাটোয়ারি, আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনারা দেখবেন যে এই কথা কিন্তু অনেক দিন ধরে আমরা শুনতেছি যে প্রশাসন ঠিকমতো সহায়তা করতেছে না, পুলিশ ঠিকমতো মাঠে নামতেছে না, সেই জন্য আমরা পারতেছি না। ডক্টর ইউনূস সাহেব পারছেন, এরকম কি দেখে আপনার মনে হয়েছে যে তরুণদের জন্য বিশাল কিছু করে দিয়ে গেছেন? সেটা একটু আমাদেরকে একটু বলবেন পরের পর্যায়ে। আমাদের একটু গুচ্ছ প্রশ্নগুলি একটু আমরা একটু করে রাখি। সেইটা হচ্ছে যে আপনাদের দল ক্ষমতায় এলে কি ইউনূস সাহেবের চেয়ে, ধরেন আপনার দল যদি ক্ষমতায় আসে, কারণ আমি দেখতে পাচ্ছি যে এনসিপি অনেকগুলি ভালো ভালো কথা বলতেছে, যেই ভালো ভালো কথাগুলি আসলে ডিফেন্সিভ মনে হয়, অনেক সময় মনে হয় যে ক্ষমতায় যেহেতু যাবো না তাহলে কিছু ভালো কথা বলে রাখি। সেই হিসাবে আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে আপনাদের দল ক্ষমতায় যদি আসে তাহলে ডক্টর ইউনূসের চেয়ে ভালোভাবে দেশ চালাতে পারবেন কিনা? না, ক্ষমতায় থেকে যদি দেশকে ভালো মতো চালাতে হয়, প্রথমত আপনাকে সিস্টেম বিল্ড আপ করতে হবে। অতীতে আমাদের যে 53 বছর যে সিস্টেমটা রয়েছে, সেটা অনুযায়ী দেশ চলে না এবং দেশ বাধাগ্রস্ত হয়েছে এবং দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেটা আমাদের সামনে একদমই দৃশ্যমান। সেই জায়গা থেকে এনসিপি কি ক্ষমতায় আসবে, বিএনপি কি ক্ষমতা আসবে, সেটা কিন্তু মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো সিস্টেমের মধ্যে কে আসবে। আপনারা দেখেছেন যে কানাডা একটা প্রবলেমে পড়েছে, সেখানে কিন্তু তাদের সিস্টেমে মেক করে দিয়েছে, দলের মধ্য দিয়ে নতুন ভাবে প্রধানমন্ত্রী হয়েছে এবং সেইখানে তারা কিন্তু সেটা ভালো কথাই বলছেন। আমরা এই জায়গাটায় বলে থাকি যে ডক্টর ইউনূস হোক আর যেই হোক, দেশে যদি কোনো একটি সুন্দর সিস্টেম থাকে, যে সিস্টেমের মধ্যে ব্যালেন্স অফ পাওয়ার থাকবে, যিনি প্রধানমন্ত্রী থাকবে উনি কোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে যেতে পারবেন না। আমরা যদি এমন একটা সিস্টেম তরুণ প্রজন্মের সামনে অথবা দেশবাসীর সামনে দিয়ে যেতে পারি, সেখানে এনসিপি ক্ষমতায় আসুক, বিএনপি ক্ষমতায় আসুক, যে আসুক, আমরা করি বাংলাদেশ। আমি দুইটা প্রশ্ন আপনাদের পেন্ডিং রাখবো। আমার এইখানে গুচ্ছ প্রশ্ন যে মানে আপনারা যদি এমন একটা সিস্টেম দিয়ে রাখেন, এটা সম্পর্কে আমার একটা প্রশ্ন থাকবে, কিন্তু এখন আপনার পেন্ডিং প্রশ্ন হচ্ছে যে আপনাদের কোনো নেতৃবৃন্দ মনে করতেছেন যে ডক্টর ইউনূসকেই আসলে 5 বছর থাকতে দেওয়া উচিত, দেশ পরিচালনা করতে দেওয়া উচিত। কেউ আবার বলতেছেন যে এনসিপির দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস নিতে পারেন। এই ইচ্ছাটা কি আপনাদের দলের মধ্যে একটু আসে, তাই না? মানে না, প্রথমত আমাদের এনসিপির দায়িত্ব ডক্টর ইউনূস সাহেব নেক, এরকম কোনো ইচ্ছা আমাদের প্রশ্ন নাই, 1 নাম্বার। 2 নাম্বার জায়গাটা হলো, তাহলে আমরা যদি ক্ষমতার এই জায়গাটা নিতে পারতাম, তাহলে কিন্তু সেই ছাত্ররা প্রথমে ইউনূস স্যারকে রিকোয়েস্ট না করে নিজেদের জায়গা থেকে অনেক কাজ করতে পারতো। প্রথমত এটা। দ্বিতীয়ত হলো যে জিনিসটা, না আপনারা ইউনূস সাহেবকে চাইছেন, রাজি করাইছেন, এবং আপনাদের দলের একজন গুরুত্বপূর্ণ নেতা জনাব সার্জিস আলমকে এই কথা বলছেন না? সেটাতে আমি আসছি। সার্জিস আলম বলেছেন যে ইউনূস স্যার একটা
আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে ইউনূসের মতন মানুষকে 5 বছর রাখলে ভালো হতো, Okay. কিন্তু উনি বলেন না যে ইউনূস স্যার এখনই হলো প্রধানমন্ত্রী হয়ে যাক, বা আমরা আমাদের এনসিপি থেকে প্রধানমন্ত্রী হিসাবে ক্যান্ডিডেট যে সিলেকশন হবে সেখানে হলো আমরা ইউনূস স্যারকে নিয়ে আসবো, এটা উনি বলেন নাই। তো পিপলস উইলতে এটা শুধু সার্জিস কেন, আমরা যখন রিকশাওয়ালার সাথে কথা বলি, শ্রমিকের সাথে কথা বলি, যার সাথে কথা বলি না যে ইউনূস খুব ভালো চালাচ্ছে, কারণ আপনি বিলিভ ইউর নট, এখানে রমজানে মানুষ যে ধরনের রিলিফ পেয়েছে এটা গত 53 বছরের ইতিহাসে বাংলাদেশে এমন কোনো কাহিনী হয়নি। এখানে মানুষ যথেষ্টভাবে এই রমজানের রিলিফ ছিল, সুন্দরভাবে ঈদ আয়োজন হয়েছে, যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন যখন ইউনূস স্যার সেই ঈদগাহে গিয়েছিল, জনতা তাদেরকে এসে লাল সালাম অভিনন্দন জানিয়েছে। যদি 5 বছর ক্ষমতায় থাকতো সেটা ভালো হইতো, তাই তো? না না না, এটা হলো ব্যক্তিগত জায়গা থেকে অনেকে আকাঙ্ক্ষা প্রকাশ করে থাকে, কিন্তু আমরা যখন তো সামষ্টিক আকাঙ্ক্ষাও তাই দেখতে পাচ্ছেন যে ডক্টর ইউনূস থাকলে না, সামষ্টিক আকাঙ্ক্ষা এটা না। সামষ্টিক আকাঙ্ক্ষাটা হলো জনগণ যে জিনিসটা চাবে, ডক্টর ইউনূসকে যদি চায় যে উনি আরো থাকুক, তবে আমাদের যে প্রস্তাবনাটা এনসিপির পক্ষ থেকে আমরা বলে থাকি যে 2000 বা 1000 যে মানুষগুলো শহীদ হয়েছে, 50,000 মানুষ আহত, তারা কিন্তু ডেমোক্রেটিক ফাইট করেছিল গত 15 বছরে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে। ফলত আমরা দ্রুত চাই ডেমোক্রেটিক প্রক্রিয়ার মাধ্যমে দেশটা যাক। যেহেতু আমরা ন্যাশন স্টেটে রয়েছি, এখানে আমাদের একমাত্র স্টেবল পজিশনে যাওয়ার জন্য ডেমোক্রেসিকে আমরা রেস্টোর করতে হবে। এখন ডেমোক্রেসিকে যদি আমরা ফিরিয়ে আনতে না পারি, কোনো ব্যবস্থায় যাদেরকে হলো 10-15 বছর বা 1 বছর 6 মাসের জন্য যদি কেউ থাকতে চায় বা কোনো প্রক্রিয়ার মধ্যে যেতে চায়, সেটার আমরা বিরোধী। আমরা বলি যে দেশটা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যায়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আপনি প্রধানমন্ত্রী হন, মাহাদি ভাই প্রধানমন্ত্রী হোক, যে কেউ প্রধানমন্ত্রী হোক, নো প্রবলেম। কিন্তু আপনাদের আশা হচ্ছে ডক্টর ইউনূসের মতো কেউ হোক, ডক্টর ইউনূসের মতন কেউ হোক, বা যে কোনো মানুষ এসে, যে আমাদের এখানে সেই রংপুর হোক, ময়মনসিংহ হোক, যে ছেলেটা এখনো বর্তমানে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না, আমরা তাকেও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দিতে চাই। কারণ আমরা মনে করি আমাদের তারুণ্যের কথা বলবেন, আর নট দ্যাট তারুণ্য, নট দ্যাট না, এটা না, যাই হোক, না ভাই, আমি এটা একটু শেষ করি। নট দ্যাট তারুণ্য, আমরা বলেছি যে কোন পরিবারতন্ত্র বা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আমরা সেখানে বলে থাকি প্রত্যেকটা মানুষের আপনিও সুযোগ পান যে আপনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতায় আসুন, সেই রেসে আসুন, কিন্তু সেই সুযোগটা সেটা ভোটে হলে ভালো তো না। সেই জিনিসটা তো ভোট তো বাংলাদেশে যেই আপনার ধরেন ফ্যামিলিগত একটা দল আছে, আপনি সেটা উত্তরাধিকারী সূত্রে পাবেন, আপনি প্রধানমন্ত্রীও হবেন, এরকমই বলে মানুষ ধরে নেয়। কিন্তু এই জন্য মাহাদি ভাই যে কথাটা বলেছিল যে ওয়েস্টমিনিস্টার সিস্টেম অথবা আগেও যারা বলতো, সেখানে দলগত প্রক্রিয়া কিন্তু ওনারা লক্ষ্য রাখছে না, শুধু হলো পার্লামেন্টের সিস্টেমটা ওনারা রেটরিক আকারে বলে থাকে, এটা ইমপ্লিমেন্টেশনের জায়গাটা ওনারা একবারও এলে বলেছে যে যেখানে হলো আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত এবং শেখ হাসিনার যে হিয়ারের মধ্যে একজন আছে, তাকে দুর্নীতির যায় যখন তাকে সেখানে হলো খারিজ করা হলো, কিন্তু বাংলাদেশে গত 2001 থেকে 6 পর্যন্ত দুর্নীতির কোনো এই পর্যন্ত বিচার হয় না, এবং গত 53 বছরে বাংলাদেশে এই পর্যন্ত আমরা দুদকের মতো আমার মনে হয় যে দুর্নীতির বিচার তারপরে 2001 থেকে 2006 পর্যন্ত কি হয়েছে সেটা আমরা শুনবো। আমরা একটু আপনার কাছে প্রশ্ন দুটি আমি একটু করে রাখি। প্রথম যেটি আমার একটু জানতে হবে সেটি হচ্ছে যে আপনারা একটি নতুন সিস্টেম দিয়ে যেতে চান, এনসিপি দেখে আমরা কেমনে বুঝবো যে আপনারা নতুন সিস্টেমের বা নতুন বন্দোবস্তের একটি রাজনৈতিক দল? আপনারা রাজনৈতিক দল হিসাবে ব্যবসায়ীদের থেকে চাঁদা নেন, কারা আপনাদের চাঁদা দেয় সেটা আপনারা বলেন না, আপনারা বাড়ি ভাড়া কোত্থেকে দেয় সেটা আপনারা বলেন না, আপনারা 150-155 গাড়ি করে ঘুরে বেড়ান, আপনারা আপনাদের মতো করে চলেন, আমরা বিভিন্ন জায়গা থেকে আপনাদের সম্পর্কে বিভিন্ন কথা শুনি, আপনাদের লোকজন ফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তুলে নিয়ে যেতে পারে। তো এটা আপনারা কোথা থেকে নতুন রাজনীতির কথা আপনারা এটা বলতেছেন সেটা একটু আমাদের একটু বলবেন। আর সংস্কারের ক্ষেত্রেও মানে এই প্রশ্নটা আমি করে রাখি, আসবো আমি আপনার কাছে। আর সংস্কারের ক্ষেত্রেও আপনারা বলতেছেন যে আপনারা সব সংস্কার যেগুলি গুরুত্বপূর্ণ সংস্কার সেটা আপনি মানবেন, কিন্তু 70 অনুচ্ছেদ যেটা ফ্লোর ক্রসিং, যেটা আমাদের সংবিধানের আমার বিবেচনায় সবচেয়ে বড় কালো স্পট, সেইটার ব্যাপারে আপনারা আবার 70 অনুচ্ছেদ চান যাতে আপনাদের দলের থেকে কেউ অন্য জায়গায় না যেতে পারে, সেটির ব্যাপারে আমি প্রশ্ন করে আবার আসবো। আপনি ভেবে সুন্দর করে চমৎকার করে বরাবরের মতো আমার ভাবনা আছে, ইনশাআল্লাহ আসলে বলবো। ঠিক আছে, আমি একটু ডক্টর মাহাদি আমিনের কাছে আসি। ডক্টর মাহাদি আমিন, আমরা 70 অনুচ্ছেদের ব্যাপারে আপনাকে একটু প্রশ্ন করতে চাই। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি বেশ কিছু বিষয় তুলে ধরেছে, সেই ব্যাপারটাও আপনি জানতে চাই যে আপনারা আসলে সংস্কারের মধ্যে যেগুলি জনগণের সাথে সম্পৃক্ত বলে আমাদের কাছে মনে হয় সেগুলির ব্যাপারে আপনার একটু দূরবর্তী কিনা। পাশাপাশি আমরা একটু জানতে চাই যে বিএনপি কি
একটু আপনার বিবেচনায় মানে একটু অসহিষ্ণু হয়ে উঠেছে কিনা নানা জায়গায়? যেমন ধরেন আমি যদি বলি যেসব সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের কারণে শেখ হাসিনা সরকারের পতন সম্ভব হয়েছিল, তাদের কথাও আসলে বিএনপি এখন খুব বেশি সহ্য করতে পারতেছে না বা তাদেরকে শত্রু জ্ঞান করতেছে। এটা এরকমটা হওয়ার কারণ কি? এই দুইটাই যদি একটু বলতেন, যে ৭০ অনুচ্ছেদ সংস্কার এবং বিএনপির মধ্যে কিছু অসহিষ্ণুতা দেখা দিচ্ছে কিনা। যেহেতু বিএনপি পাওয়ারে আসবে এটা বুঝাই যাচ্ছে, আপনারাও যেহেতু বুঝতে পারতেছেন, সেজন্য আমাদেরকে চোখ রাঙানির উপরেই রাখছেন কিনা। না, একদমই না। ৭০ অনুচ্ছেদের কথা কিন্তু বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সবার আগে বিএনপি বলেছিল, এবং আমরা সেই ভিশন 2030 থেকে কিন্তু এগুলো নিয়ে কাজ করছি। সেখানে বলা হয়েছিল যে ৭০ অনুচ্ছেদের সংশোধনের কথা বিবেচনার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যে সংসদে একজন সংসদ সদস্য ওনার দলের বাইরে গিয়েও ব্যক্তিগত মতামত দিতে পারবেন, ভোট দিতে পারবেন, শুধুমাত্র সরকারের জন্য বা দেশের জন্য খুব সেন্সিটিভ দুই একটা বিষয় ছাড়া, যেমন আস্থা বিল, অর্থ বিল কিংবা দেশের নিরাপত্তার সাথে জড়িত কোনো বিষয় যদি থাকে। তো এর মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যে কোনো সংসদ সদস্য ওনাদের দলীয় আদর্শের বাইরে গিয়েও ওনাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ভিউজ দিতে পারেন, যেটা ওনাদের কনস্টিটিউয়েন্সি বা ভোটারদেরকে রিপ্রেজেন্ট করে। এটাও কিন্তু আমাদের ইনহেরেন্ট যে চেকস এন্ড ব্যালেন্সেস আমরা এস্টাবলিশ করতে চাই রাজনৈতিক প্রক্রিয়াতে, গণতান্ত্রিক সরকার কাঠামোতে, তারই একটা অংশ। অসহিষ্ণুতার কথা আপনার যেটা প্রশ্ন করেছেন, আমরা আসলে জানি না বিএনপির কথা কেন বলছেন। আমরা তো অনেক বড় দল, ৬০ লাখ, যে দলের নেতাকর্মী শুধু মিথ্যা মামলারই শিকার হন, সেখানে বিচ্ছিন্নভাবে হয়তো দুইজন বা একজন কোনো প্রতিক্রিয়া দেখাতে পারেন। একটা সুবিশাল অংশ কখনোই কোনো প্রতিক্রিয়া দেন নাই। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সমগ্র বাংলাদেশের ঐক্যের প্রতীক হিসেবে ৫ই আগস্টের পর পর্যন্ত একবারের জন্য কোনো প্রতিহিংসামূলক হিংসামূলক কোনো বক্তব্য বলেন নাই। আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে বলতে পারি, কারো ব্যাপারে আমি কখনো নেতিবাচক বক্তব্য দিইনি। আমাদের দলের 99.999% ক্ষেত্রে তাই প্রযোজ্য। এখন বিচ্ছিন্নভাবে যদি একজন বা দুইজনকে হাইলাইট করা হয়, আমার মনে হয় এটা কিছুটা অবিচারই করা হয় আমাদের মতো এত বড় একটা দলের জন্য। আর সংস্কারের ক্ষেত্রে আপনার একটা ব্রড কোশ্চেন ছিল যে সংস্কার বলতে আমরা কি বুঝি, সেটাও কিন্তু একটু ডেফিনেশন করা প্রয়োজন। সংস্কার বলতে আমরা বুঝি সময়ের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, একটা দেশের মানুষের সমস্যা সমাধানের জন্য, ভাগ্যের পরিবর্তনের জন্য যা কিছু কর্মসূচি, যা কিছু পরিবর্তন, তাই কিন্তু সংস্কার। বাংলাদেশের ইতিহাসে যদি আমরা দেখি, সবচাইতে বড় বড় যে সংস্কারগুলো করা হয়েছিল, এর প্রত্যেকটাই ট্র্যাক রেকর্ড অনুযায়ী যাচাই করলে দেখা যায় বিএনপি নির্বাচিত সরকার দ্বারা করা হয়েছিল। আমরা যদি আরেকটু ঐতিহাসিক ভিত্তি দেখি সংস্কারের, বাংলাদেশের ইতিহাসের কিন্তু সংস্কারের জনক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বাকশাল পরবর্তী একটা বাংলাদেশ পেয়েছিলেন, যেখানে আমাদের নতজানু পররাষ্ট্রনীতি ছিল। ওনার মাধ্যমে কিন্তু বাংলাদেশ প্রথমবারের মতন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ সহ সারা বিশ্বের সাথে সম্পৃক্ত হয়েছিলেন। এটাই ছিল ওনার ফরেন পলিসি সবচেয়ে বড় শিফট। এটা ছিল ফরেন পলিসির সবচেয়ে বড় সংস্কার। তার মাধ্যমে কিন্তু গ্লোবালি ইন্টিগ্রেটেড বাংলাদেশ থেকে আমরা সারা বিশ্বে জনশক্তি রপ্তানি শুরু করি, সারা বিশ্বে গার্মেন্টস রপ্তানি শুরু করি। এই যে গার্মেন্টস এবং জনশক্তি রপ্তানি শুরু হলো, এটা কিন্তু আমাদের হোল ইকোনমির জন্য ছিল সবচেয়ে বড় সংস্কার। আমরা খাল খনন কর্মসূচির কথা চিন্তা করি, আমাদের নারীদের জন্য আলাদা মন্ত্রণালয়, যুবকদের জন্য আলাদা মন্ত্রণালয়, নারীদের সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ, সরকারি চাকরিতে অংশগ্রহণ, মানে পুলিশে অংশগ্রহণ। আমি একটু বলি ভাই, ডক্টর আমিন, আপনি তো এইগুলি বললে তো মনে করেন আপনি বলেই যেতে পারবেন, কিন্তু ঘটনা হচ্ছে যে আমি আসলে ঠিক কনটেক্সটটা বুঝতে পারতেছি না। বিএনপি অনেক ভালো কাজ করছে, এটা আমি ধরে নিই, আমি একদম একমত। আপনি যদি একটু কনটেক্সটটা একটু আগান, সবচেয়ে ভালো দল বিএনপি, সবচেয়ে বড় সংস্কারবাদী দল বিএনপি, কিন্তু ৭০ অনুচ্ছেদ আপনারা মানেন না কেন? সংস্কারের ক্ষেত্রে আপনাদের এখনকার সংস্কার আপত্তি কোথায়? দুইবার এটা মানেন না কেন? সেগুলি যদি একটু বলতেন। সেটাই বলছি যে এই প্রত্যেকটা সংস্কার কাজ, এমনকি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় বাংলাদেশের সবচেয়ে বেশি ডিরেগুলেশন হয়েছিল, প্রাইভেটাইজেশন হয়েছিল, ইকোনমিক লিবারালাইজেশন হয়েছিল। এই সংস্কার কাজগুলো কেন সফল হয়েছিল? কারণ এই প্রত্যেকটা সংস্কার কাজ জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার করেছিল। তো বাংলাদেশের ইতিহাসে বড় বড় সংস্কারগুলো বিএনপি করতে পেরেছিল কারণ জনগণের সম্পৃক্ততা ছিল, জনগণের সমর্থন ছিল। আমরা যখনই সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাবো, এটা কিন্তু উদ্দেশ্যে প্রণোদিত। সংস্কার এবং নির্বাচন দুটোই চলমান প্রক্রিয়া, এটা কোনোটার সাথে কোনোটা সাংঘর্ষিক না, সম্পর্ক একটা জায়গায়। সেটা হচ্ছে একটা নির্বাচিত সরকার জনগণের দ্বারা ক্ষমতায়িত হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের কথা এ কারণেই বলছি, আজকে আমরা যে বাংলাদেশে আছি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয়তাবাদ, এর প্রত্যেকটার ভিত্তি কিন্তু বিএনপির জনসম্পৃক্ত পূর্ববর্তী সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ধারাবাহিকতায় আজকের বাংলাদেশেও আমরা মনে করি সংস্কারের প্রধান প্রস্তাবক আমরা। আপনি আর্টিকেল 70-র কথা বলছেন, মানে আপনারা প্রস্তাবক, আপনারা এসেই করবেন, অন্য কেউ করলে আপনারা মানবেন না, তাই তো? জনগণ মানে কি? বিএনপি তো জনগণ। এখন যদি এনসিপি মানে, জামায়াত ইসলামী মানে, বিএনপি তো জনগণ, আর আওয়ামী লীগ বাদ রইল। আওয়ামী লীগের তো আমরা নিচ্ছি না খেলায়। আমরা যারাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবেন,
আমরা শতভাগ সমর্থন তাদেরকে দিব, তবে অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। মানে তার আগে জনগণের ভোটের আগে আপনারা এটা মানবেন না, তাই তো? না, মানবো না কথাটা তা না, মানবো না কেন, বলতেছেন তো মানবেন না। আপনারা তো ওই যে সংস্কারের ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং, আমি দেখতেছিলাম, আমার ধারণা ছিল যে সংস্কারগুলি নিয়ে আপনাদের সাথে এনসিপির, ধরেন এনসিপির সাথে আপনাদের বা জামাতের সাথে আপনাদের যেগুলি নিয়ে আপনাদের মতদ্বৈত হচ্ছে, আপনাদের 31 দফা পরে আমার ধারণা ছিল যে এইগুলির ব্যাপারে আপনারা আরো বেশি করে রাজি হবেন। জীবনে 2বারে বেশি প্রধানমন্ত্রী না হওয়া, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সংসদের ব্যাপার 4 বছর নির্ধারণের সুপারিশ করা, উচ্চকক্ষের 100 সদস্য নির্বাচিত হবেন মানে দলগুলির সারা দেশের প্রাপ্ত ভোটের অনুপাতে, এইটার মানে নারী প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এটার মধ্যে আবার আপত্তি আছে, নারী প্রার্থীর ক্ষেত্রে শুধু নারী প্রার্থী দিতে হবে, এই মানে ডাইরেক্ট ভোটের ক্ষেত্রে এটা আমি আপত্তি করতেই পারি। কিন্তু এই যে ফান্ডামেন্টাল কয়েকটা জিনিস 70 অনুচ্ছেদ, এগুলির ব্যাপারে আপনারা মানে আপত্তি জানাবেন, এটা আমরা মানে আমি 31 দফা পয়রা এটা বুঝি নাই। খালেদ ভাই, আপনার মনে হয় কিছুটা অপব্যাখ্যা বা অজ্ঞতা, আমি জানি না, আমি সরি টু সে। আচ্ছা, না মনে অপব্যাখ্যা দিতেছি, মনে আপনি সুন্দর ব্যাখ্যা দেন। দ্বিমত নাই ভাই, দ্বিমত নাই ভাই। আমরাই তো প্রথম বলেছিলাম হয়তো পদ্ধতিগতভাবে কিছুটা ভিন্নতা আছে। এই ভিন্নতা মানে আমরা চাচ্ছি জিনিসটা কিন্তু তা না, কারণ আমাদের যে 31 দফা আজকে বাংলাদেশে প্রতিটি প্রস্তাবনা সে 31 দফা থেকে কিন্তু অনুসারিত হয়েছে, তার উপর ভিত্তি করে করা হয়েছে। হতে পারে এখানে মেথডিক্যাল কিছু মাইনর ডিফারেন্স রয়েছে, কারণ আমরা সেভাবে প্রস্তাবনাগুলো দিয়েছি যেটা টেকসই হয়, যেটা সত্যিকার অর্থে বাস্তবতা সমৃদ্ধ হয়। এমন কোনো কিছু কিন্তু রাষ্ট্র পরিচালনা হওয়া উচিত না যেটা পৃথিবীর কোথাও হয় নাই, যেটা চেক অ্যান্ড ব্যালেন্সে ট্রায়াল হবে। একটা দেশের রাষ্ট্র পরিচালনা নিয়ে কিন্তু ট্রায়াল অ্যান্ড এরর করা ঠিক না। সেক্ষেত্রে আমাদের ভ্যালিডেশন প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের স্থায়ী যে প্রসেসগুলো রয়েছে সেগুলো প্রয়োজন। বিশ্বের কোনো দেশে যেটা হয় নাই, এই ধরনের একটা স্ট্রাকচার যদি বাংলাদেশে প্রপোজ করা হয়, তার কার্যকারিতা কতটা হবে সেটা বাস্তবতা বিবর্জিত হতে পারে। এই কারণেই কিন্তু আমরা চাই সংস্কারের সাথে গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা বাস্তবতা সম্পন্ন হতে হবে, এটা টেকসই হতে হবে, এবং অবশ্যই এটা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আসতে হবে। ওকে, এমনিতে আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার, কারণ আমি যতবারই বলি আপনি আপনার বক্তব্যে একদমই মানে আপনার বক্তব্যের পক্ষে আপনি যুক্তি দিচ্ছেন যে আসলে এটা বাস্তবতা বিবর্জিত কিনা। কিন্তু আমি এক লাইন, বেশি না ডক্টর, আমি না 1 লাইনের মানে 1 মিনিটে আমি আসলে একটু বুঝতে চাই যে এই যে ধরেন আপনাদের 31 দফায় ছিল পরপর 2 টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না, পরপর 2 টার্মের অতিরিক্ত। মূল যে সংস্কারের প্রস্তাবে আমার স্যার প্রফেসর আলী রিয়াজ যেটা বলতেছেন সেটা আমি 1 লাইনে আনলে জীবনে 2বারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। আপনি এই 2টার মধ্যে মানে সম্ভাব্য অসম্ভাব্যতার বিবেচনায় মানে একটু আমাদের বলবেন যে এটা কি আসলে পার্থক্যটা কি? আমি ডক্টর আমিন আপনাকে বলি, আমি 31 দফা পইরাও কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে বিএনপি চায় 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না। এই পরপরটা আমি খেয়ালই করি নাই আসলে। পরপর আপনারা যখন বলছেন যে এটা মানি না, তখন আমি খেয়াল করছি যে আরে বিএনপি তো মানে না। আমরা মানি না বলি, আমরা বলছি যে এই সিদ্ধান্তটা জনগণের, কারণ একটা গণতান্ত্রিক ব্যবস্থা মানে কি, গণতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে জনগণের কাছে ছেড়ে দিতে হবে। যেটা আমি বলছিলাম পৃথিবী আপনার লাগে আমি পারবো না, ইউ আর টু স্মার্ট। আমি রনে ভঙ্গ দিলাম যে আপনি ওই কথাই আপনি বলতেছেন যে জনগণ, আচ্ছা ঠিক আছে বুঝছি না। দেখুন ভাই, একটা গণতন্ত্রের সংজ্ঞা কি? গণতন্ত্রের সংজ্ঞা হচ্ছে দেশের মানুষের উপর সিদ্ধান্তভার ছেড়ে দিতে হবে, ওনারা কি চান। আমরা প্রথমবারের মতো বাংলাদেশে সেই 2012 সালে, আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারি, 2012 সালে আমাদের তখন সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন জনাব তারেক রহমান, লন্ডনে আমাকে বলেছিলেন যে ইউকেতে যে দেশের ব্যবস্থা আমরা দেখছি, এখানে তো সিস্টেম থাকার পরও যে কেউ 3 বার 4 বার 5 বার প্রাইম মিনিস্টার হতে পারে, কিন্তু হয় না, 2বারের বেশি কেউ ইচ্ছা করে হয় না। আমরা বাংলাদেশে এই কালচারটাকে ডেভেলপ করতে পারি না। আমি আপনাকে লিখে দিতে পারি, বাংলাদেশের মূলধারা রাজনৈতিক দলগুলোর ভিতর সবার আগে শীর্ষ নেতা হিসেবে কিন্তু উনি সেই চেষ্টা করেছিলেন, ওনার ঔদার্য ছিল। তার প্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে আমরা ধাপে ধাপে বাংলাদেশের আমাদের 27 দফা 31 দফা এগুলো নিয়ে এসেছি, এবং সব রাজনৈতিক দল এখন সেগুলো নিয়ে কথা বলছে। এখন সবাই যখন আওয়ামী লীগ যখন সিনের বাইরে, তখন তিনি আবার প্রধান নেতা পরপরটা প্রেফার করতে থাকেন। না, এখানে কিন্তু ভাই ভুল করছেন। পরপরটা তখনও ছিল, পরপরটা এখনো আছে, আমরা আবার অবস্থান থেকে সরে আসি নাই। ডিফারেন্সটা হচ্ছে এখানে আমরাও নীতিগতভাবে চাই কেউ 2বারের বেশি হোক, সেটা না, 2বারই হোক। কিন্তু প্রবলেমটা হচ্ছে যিনি সরকারে আছেন থিওরিটিক্যালি ধরে নেন যে পরবর্তীতে যে সরকার আসবে যদি ভালো কাজ করেন, 1বার হওয়ার পরে তো 2বার হওয়ার প্রশ্নই আসে না। যদি উনি খারাপ কাজ করেন, আর ভালো কাজ করলে সরকার 2বারের মতন হলো জনগণের ভোটে, তারপর থার্ড টার্ম একজন আসলেন যিনি হতে পারে, আমি একটু বলি, এর আগে বিরোধী দল ছিল, কিন্তু আসার পরে তারা ভালো কাজ করলো না, আসার পরে তারা আবার ফ্যাসিবাদী স্টাইলে গুম খুন হামলা মামলা শুরু করলো, মানুষের অধিকার নিয়ে নিল, মানুষের স্বাধীনতা কেড়ে নিল। তাহলে কি আপনি চান সে আবার
নতুন করে প্রধানমন্ত্রী হবে, না না, আমি চাই না তো, কারণ বিএনপিতে তো একটা লোকই নাই, আরেকটা বিএনপির লোকই প্রধানমন্ত্রী হবে আয়শা। আমি বুঝলাম না, এটা তো বলা হয় না যে এক পর পর দুইবার এক দল হইতে পারবে না, এটা তো বলা নাই। বিএনপিতে তো একজন লোক নাই, বিএনপিতে তো হাজার হাজার লোক আছে। না, এই যে তার মানে কি, তার মানে আপনারা সংস্কারের আর্গুমেন্টটা করছেন নেক্সট গভর্নমেন্ট ধরে, যে নেক্সট গভর্নমেন্ট বিএনপি হবে, বিএনপি কে আটকাও, এই কালচার। না না, এটা বিএনপি আটকানো না তো, বিএনপি আটকানো না। ডক্টর মাহাদি, আপনি ভুল বুঝতেছেন। বিএনপি 50 বছর ক্ষমতায় থাক, 10 জন আলাদা আলাদা লোক থাক, এটা আমার চাওয়া, এবং মাহাদিও এর মধ্যে প্রধানমন্ত্রী হোক, এটা চাওয়া আমার। হ্যাঁ, বিএনপি তো একবারও ক্ষমতা থাকতে চায় না যদি জনগণের ভোট না হয়। জনগণের উপর ছেড়ে দেন, ভোট ছাড়া না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি, আপনি এটা খুব ভালো বলছেন, জনগণের উপর এটা ছাড়তে হবে। আমি একটু ডক্টর আমি জাস্ট একটু বলি ভাই, লাস্ট আমার কথা, এটা হওয়া উচিত গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রত্যেকটা রাজনৈতিক দল ওনাদের ইলেকশনের আগে ম্যানিফেস্টোতে দিবেন তারা কি চান। আমরা তো আমাদের ম্যানিফেস্টোতে ক্লিয়ারলি দিব পরপর দুইবারের বেশি হবেন না। জনগণ যদি আমাদেরকে সমর্থন দেয় তাহলে ভাই সমস্যাটা কোথায়? আর যাদের ইচ্ছা যে দুইবার বেশি হবে না কখনো, কিংবা কারো যদি ইচ্ছা হয় একবারে বেশি হবে না, ওনারা ওনাদের ম্যানিফেস্টোতে দেখ, জনগণের কাছে যাক, জনগণের ভোটে নির্বাচিত হবে, এটাই তো গণতন্ত্র। আমার মনে হয় এর সাথে রিলেটেড হচ্ছে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই কিনা। যদি গণতান্ত্রিক বাংলাদেশ চাই, জনগণের উপর ছেড়ে দিতে হবে। ডক্টর মাহদি আমিন, আপনাকে ধন্যবাদ। আমি দর্শকদের একটা জরিপ চালিয়েছিলাম জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে আসার আগ পর্যন্ত, যে সেটি হচ্ছে যে ডিসেম্বরে জাতীয় নির্বাচন এমন দাবি রেখে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছে বিএনপি। প্রিয় দর্শক, এই উদ্যোগ সমর্থন করেন কিনা? এই উদ্যোগ সমর্থন করছে 23% দর্শক, সমর্থন করছে না 77% দর্শক, 61,000 দর্শক ভোট দিয়েছেন। মানে বিএনপি জাতীয় নির্বাচন সামনে রেখে যে বৈঠক করছে, এইটার ক্ষেত্রে আমাদের দর্শকদের মধ্যে বড় অংশ মনে করছে যে না, তারা এটা সমর্থন করতেছে না। আমরা একটু জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে আসতে চাই। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, সময় বাঁচানোর জন্য আমি আসলে প্রশ্নগুলি রিপিট করলাম না, আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি যদি একটু বলেন যে আসলে এনসিপি কি এমন কাজ করছে যেটা অন্যদের থেকে আলাদা। জি, প্রথমত আপনি 70 অনুচ্ছেদ নিয়ে একটা প্রশ্ন করেছিলেন। 70 অনুচ্ছেদ নিয়ে, যে 70 অনুচ্ছেদ নিয়ে আমরা 70 অনুচ্ছেদ যেটা, সেটাকে আমরা বলেছি ফ্লোর কস্টিং সুযোগ থাকবে। প্রথম আলো যে নিউজটা করেছিল সেখানে বলেছিল যে 70 অনুচ্ছেদ আমরা বাতিলের পক্ষে না, কিন্তু আমরা সেখানে বলেছি 70 অনুচ্ছেদ বাতিল হতে পারে, এবং সেখানে অর্থ বিলের যে জায়গাটা, সেই জায়গাটায় আমরা রিজার্ভেশন দিয়েছি। কারণ অর্থ বিলের জায়গায় রিজার্ভেশন এই জন্য দিয়েছি যাতে কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস না হয়। কিন্তু মোটা দাগে আমরা 70 যে অনুচ্ছেদটা, বিএনপি যে কথাটা বলে থাকে, জনাব পাটোয়ারি, আমার মনে হয় যে অর্থ বিলটা আপনার আবার একটু দেখা দরকার। সরকারি বিল মানেই অর্থ বিল, যেটার সাথে অর্থের লেনদেনের কথা আছে। মানে সরকার কোনো একটা কাজ করলে, যেমন ধরেন যদি সরকার এখন একটা আমার মতো গরিব মানুষের একটা বাড়ি দিয়ে দেয়, এরকম আমাদের মতো গরিব মানুষদের জন্য বাড়ি দিতে থাকে, এই সিদ্ধান্তটা অর্থ বিল। মানে সরকার যাই করবে সেটার সাথে অর্থের কোনো না কোনো রকম একটা সম্পর্ক আছে, সেটাই অর্থ বিল। অর্থ বিল ছাড়া কোনো সরকারি বিল হয় না আর কি, সবই অর্থ বিল। তো আপনি যদি অর্থ বিলের ক্ষেত্রে আপনি বাধা দেন, সরকার থেকে দেওয়া কোন বিলেরই বিরোধিতা 70 অনুচ্ছেদে করা সম্ভব হবে। আমরা যে 70 যে অনুচ্ছেদটা নিয়ে আসা হয়েছে, প্রধানমন্ত্রী সেখানে হলো দলীয় যারা সদস্য রয়েছে তারা কি কথা বলতে পারবে, স্বাধীনতাটা আছে নাকি নাই। আমরা বলি যে তাদের স্বাধীনতা, সেই স্বাধীনতাটা থাকবে। এবং অন্যান্য যে রাষ্ট্রীয় বিষয়গুলো, সেখানে যদি সবাই সংসদে একই সাথে হই হুল্লা শুরু করে, তখন কিন্তু রাষ্ট্র ডিসফাংশন হয়ে যাবে। ওই জায়গাতে ঠিক আছে, কিন্তু যিনি প্রধানমন্ত্রী হবেন তার যে দলীয় সদস্যরা রয়েছে অথবা মেম্বার পার্লামেন্ট রয়েছে, তারা কি কথা বলার সেই স্বাধীনতাটা থাকবে? আমরা বলি সে অবশ্যই থাকবে এবং সে কথা বলতে পারবে। এটা হলো একটা কথা। দ্বিতীয়ত, আপনি যে বলেছেন যে অনেকেই গাড়ি বহর নিয়ে এলাকায় গিয়েছে, সেখানে আমাদেরই দলীয় ফোরামের আরেকজন সদস্য সেই বিষয়ে হলো বলেছে যে আমরা কিন্তু এটাকে সাপোর্ট করি না, নয়া বন্দোবস্তে আমরা এগুলা চাই না। তো আমি যদি সাথে সাথে আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আপনাকে বলি, আমি বাড়িতে গিয়েছি, একদম বাবা মায়ের সাথে গ্রামে ঈদ পালন করেছি। সেখানে আমি যে পরিস্থিতিটা দেখেছি, আপনাকে এই যে দর্শকদের মাধ্যমে পুরো বিশ্ববাসীকে আমি এটা জানাতে চাচ্ছি। এক নাম্বার হলো শহীদ ফ্যামিলিতে গিয়েছি, এবং উনি বিএনপির একজন নেতৃত্বে ছিলেন। তার হলো গলায় হলো ছুরি চালিয়ে তাকে হত্যা করেছে যে ছাত্রলীগ, সে আইনের ফাঁক ফুকরে বের হয়ে ঘুরেফেরা করছে, এবং তাদের ফ্যামিলির খুব বাজে অবস্থা। ইভেন হলো বিএনপি থেকেও তার ওই ধরনের খোঁজ নেওয়া হচ্ছে না। মানে একদম আমার বলি যে হাজীগঞ্জ চাঁদপুরের একটা উপজেলার একটা তথ্য দিলাম। 2 নম্বরে হলো যারা সেখানে বিএনপির এমপি ক্যান্ডিডেট, তারা সেখানে গেলে দিলাম পার্ক বানিয়ে হলো হই হুল্লাড়ে ব্যস্ত, এবং সেখানে যে জনগণের যে বেসিক নিড, জনগণের কাছে যাওয়া, কেউ ওইভাবে হলো যাচ্ছে না। এবং সেখানে আপনি তো যাচ্ছেন, মানে আপনারা, হ্যাঁ আমরা যাচ্ছি, এবং মানুষের সাথে কথা বলার। একটা হলো ইলেকশনের উদ্দেশ্যে যে আমরা গিয়েছিলাম সেটা নয়, বর্তমান পরিস্থিতিতে কি চলছে, জনমানুষের যদি আমরা চা দোকানে কথা না বলি, সেই পরিস্থিতি কিন্তু মানুষের জায়গা থেকে আমরা বোঝার চেষ্টা করতে পারবো না।
এবং সেখানে আমরা যখন একদম প্রান্তিক লেভেলে গ্রামে গিয়ে কথা বলেছি, সেখানে আমরা দেখেছি মানুষের ক্ষেত্রে যখন সার্টিফিকেট এখনো অ্যাপ্রুভ করতে যায়, সেখানে কিন্তু যারা আগের টার্মের আওয়ামী লীগের এখনো কিন্তু লোকাল গভর্নমেন্টের তারা রয়ে গিয়েছে, এবং তাদের নিয়ে স্থানীয় যিনি সংসদ সদস্য মানে ভবিষ্যতে যে কোনো দলের বড় দলের আসবেন, তারা কিন্তু প্রতিনিয়ত মিটিং করছেন। তো আমরা যেমন হলো গাড়ি বহর দেখতেছি প্রান্তিক লেভেলে, আমাদের যারা গ্রামে গিয়েছে, বিভিন্ন গঞ্জে গিয়েছে, মানুষের সাথে কথা বলেছে, এমন ধরনের অসংখ্য স্টোরি আপনাদের সামনে উঠে আসবে। এবং আমরা সেখানে গিয়েছিলাম, গতকালকে আমাদের অফিসে একটা ছেলে এসেছিল, সেখানে সংঘবদ্ধভাবে 35 জনের একটা চক্র বাসায় যখন গিয়েছে, চাঁদা না পেয়ে তার উপরে সংঘবদ্ধভাবে চক্র তার উপরে হামলা চালিয়েছে। তার স্ত্রীর বাচ্চা ছিল গাড়িতে, গলার চেইনটা কেড়ে নেওয়া হয়েছে, এবং বাচ্চা যখন গাড়িতে ছিল বলছে গাড়ি পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিবে। সে গতকালকে অফিসে এসে এগুলো তো আপনাদের জন্য সুখবর, আপনারা তো এর সুফল পাবেন, মানে এটাতে আপনারা না, আমরা একটা যে সুফল পাবো, কিন্তু স্টেট লেভেলে যখন একটি দল কেন্দ্রিক এইসব ব্যবস্থা থাকে, তখন গিয়ে আপনি যখন আইন শৃঙ্খলার কথা বলবেন, তখন এটা একটু টাফ সিচুয়েশনের মধ্যে পড়তে হয়। অথচ যখন আপনি ফিউচার দল হিসাবে আপনি জনগণের সেবা দেওয়ার জন্য চিন্তা করছেন, ভোটারের কাছে যাবেন, তখন যখন আমরা এই পরিস্থিতিগুলো দেখি, তখন আপনি কতটুকু সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন সেটার সম্পর্কে আমরা দ্বিধান্বিত, 1 নাম্বার। 2 নাম্বার জিনিস হলো, আপনি সারফেস লেভেলে বললেন সংস্কার এত পার্সেন্ট, আপনি সংবিধান সংস্কার প্রশ্ন হলো আপনি নিশ্চুপ থাকলেন। সেখানে আপনি দেখালেন যে দলীয় প্রধান যিনি, উনি কিন্তু হলো প্রেসিডেন্টের সাথে পরামর্শ করে, প্রেসিডেন্ট তার সাথে পরামর্শ করে আবার বিচার বিভাগে দিচ্ছে, নির্বাহী বিভাগ দিচ্ছে, লেজিসলেটিভ আইনসভার মধ্যে দিচ্ছে, এবং এটা তো ঈশ্বরের চেয়ে বড় শক্তিশালী সে হয়ে উঠতেছে। তো আপনি যখন ওয়েস্টমিনিস্টারের কথা বলেন, সেখানে তার কতগুলো বাউন্ডারি, কিন্তু আপনি কি বাংলাদেশের রাজনীতির বাস্তবতা, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনি কি বাংলাদেশের রাজনীতির বাস্তবতা জানেন? বাংলাদেশের রাজনীতিতে যদি নানামুখী ক্ষমতার কেন্দ্র তৈরি হয়, তাহলে বাংলাদেশের এই সরকার চালানো যে বহুমুখী অসুবিধার মধ্যে ডক্টর ইউনূস এখন পড়তেছেন, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি যে নানা রকম ক্ষমতার কেন্দ্র তৈরি হতে, ওই রকম ক্ষমতার কেন্দ্র তৈরি হতে বাংলাদেশের মতো একটা দেশ চালানো কিন্তু আসলে ইটস নট দ্যাট ইজি। এটা আপনি একটা এক ধরনের ইউটোপিয়ান চিন্তা ভাবনা, কিন্তু কারণ এটা আসলে অনেক বক্তব্য দেওয়ার কারণে, বড় বড় অনেক সাপোর্টার বেস কথা বলার কারণে অনেকের কাছে এগুলো ইউটোপিয়ান চিন্তা মনে হয়। কিন্তু আমরা বলতেছি না যে আপনার সবগুলো আপনি 10 জনকে 10টা দিয়ে দেন, আমরা তো এটা বলতেছি না। আপনি ব্যালেন্স অফ পাওয়ার করেন, আপনার জবাবদিহিতার জায়গাটা কোথায়? আপনি সংসদে যখন যাচ্ছেন তখনও জবাবদিহিতা নেই, বিচারালয়ে যাচ্ছেন জবাবদিহিতা নেই, আপনি যখন নির্বাহী বিভাগে, আপনি আমাকে এক্স্যাক্টলি বলেন তো ডক্টর ইউনূসের জবাবদিহি কার কাছে আছে? আপনার যে সরকারটারে প্রলং করতেছেন, এইটার জবাবদিহি কার কাছে আছে? না, এটা আমি স্ট্রংলি বিরোধিতা করি, কারণ আমরা ডক্টর ইউনূসের সরকারকে প্রলঙ্গিত করার কোনো ইচ্ছাও আমাদের নাই। ঠিক আগের বক্তব্যে আপনার বক্তব্যের সারাংশই তাই ছিল যে উনি যেভাবে দেশ চালাচ্ছেন, উনি যেই উদাহরণগুলি সৃষ্টি করছেন, উনি যেভাবে এটা করছেন, আপনি বলতেছেন না, কিন্তু উনি কার কাছে? উনি ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে যে দেখা করার জন্য এত ডেসপারেট হয়ে তার সাথে দেখা করলেন, সেইটাই বা উনি কার কাছে জিজ্ঞেস করছেন? চীনে গিয়ে উনি কারে কি বলবেন টলবেন, সেইটাই বা কোথায় আলোচনা করছেন? হ্যাঁ, সেটাই যে আপনি যখন বললেন যে আমার বক্তব্যের সারাংশ আসতেছে যে ডক্টর ইউনূস প্রলঙ্গিত, কিন্তু সেখানে আমরা বলছিলাম যে 1000 যারা শহীদ হয়েছিল, আমরা যারা মাঠে লড়াই করেছিলাম, আমরা বলেছিলাম ডেমোক্রেটিক একটি প্রক্রিয়ার মধ্যে দেওয়ার জন্য। ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যখন আমি এই কথাটা বলতেছি, তখন আমরা এই কথার সাথে কিন্তু সাংঘর্ষিক ডক্টর ইউনূসকে প্রলঙ্গিত করা, ফলত আমরা ডক্টর ইউনূস কতদিন থাকবে সেই বিষয় বা প্রলঙ্গিত করা এই বিষয়ের সাথে আমরা একমত নয়। আমরা বলেছি ডেমোক্রেটিক একটা প্রক্রিয়ার মধ্যে যাওয়া, একটা সিস্টেম ডেভেলপ করা বা একটা সংস্কার প্রক্রিয়া জায়গায় যেখানে জনগণের কাছে জবাবদিহিতা থাকবে। সেকেন্ড, যে আপনি বললেন যে ইউনূস স্যার হলো, তাহলে সেখানে ইউনূস স্যার যখন আসলেন তখনই কিন্তু মির্জা ফখরুল একটা স্টেটমেন্ট দিয়েছিল, এবং বিভিন্ন দল স্টেটমেন্ট ছিল এটা জনগণের একটি কল্যাণ বয়ে আনবে। এবং যখন চায়নাতে উনি সফর করেছিলেন, সেখানে ইকোনমিক সিচুয়েশন গুলা নিয়ে উনি সবার সাথে আলোচনা করেছেন, এবং সবাই সেটা কিন্তু একসাথে হলো তাকে সেই আশীর্বাদটা দিয়েছে এবং বলেছে যে আপনি এই কাজটা বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে। এখন আমরা স্টেট লেভেলের যে জায়গায় ফ্যাক্ট বেসিসে আমাদের উপরে যদি কেউ নিপীড়ন চালিয়ে থাকে, সেখানে কিন্তু আমরা বিরোধিতা করি। দ্যাট ডাজন্ট মিন আমি কি ওয়ার্ল্ড স্টেজে থাকবো না, ওয়ার্ল্ড স্টেজে স্টেট পর্যায়ে কিন্তু সেই কথাগুলো থাকবে। এবং আপনি যখন আপনি যখন অ্যাকাউন্টেবিলিটির কথা বলতেছেন, তখন আমি বলতেছি যে ডক্টর ইউনূস সরকারের, মানে ব্যক্তি দিয়ে তো আমরা আসলে সরকারটাকে বিবেচনা করতে পারবো না। ডক্টর ইউনূস হইতে পারেন যে অনেক ভালো ডিপ্লোম্যাট, অনেক কিছু উনি বোঝেন, তো কিন্তু উনি কার কাছে জবাবদিহি করছেন বা এই ধরনের সরকারের পক্ষে কারো কাছে জবাবদিহি করা সম্ভব কিনা, আমি সেই জায়গাটা জানতে চাইতেছিলাম। না, এই ধরনের সরকারের কাছে যে জবাবদিহিতার জায়গাটা আপনি দেখেন, প্রথমত যেটা মাহাদি ভাইরা বলে থাকে যে একটি হলো জনগণের জায়গা থেকে জনগণ কিন্তু তাদের এক্সপ্রেস ভিউতে বিভিন্ন জায়গায় যায় না। এখন ধরেন ডক্টর ইউনূস একটি
সিদ্ধান্ত নিচ্ছে যে ডিসেম্বরের মধ্যে উনি নির্বাচন দিবে, বা বিএনপি যে দলগুলোর সাথে বসতেছে। এখন আপনার এখানে কিন্তু আপনি একটা ভোটিং ব্যবস্থা চালু করে দিচ্ছেন, জনগণ কিন্তু এখানে তার মাধ্যমে সে রায়টা দিচ্ছে, অর্থাৎ সে যে ডক্টর ইউনূস যদি সিদ্ধান্ত নেয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে, তাহলে সে কিন্তু এখানে তার বিরুদ্ধে ভোট দিচ্ছে। ফলত এইভাবে অনেকগুলো ওয়েতে তারা কিন্তু তাদের ভিউজ গুলা তাদের এক্সপ্রেস করতেছে এবং তারা সেই জায়গাতে কিন্তু কাজ করতেছে। এখন আপনি কি চিন্তা করেন ডক্টর ইউনূস এমন যদি কালকে হলো দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করে থাকে, জনগণ এখানে হলো মুখে আঙ্গুল চুষে বসে থাকবে? এটা থাকবে না কখনোই। ফলত আমরা এই জায়গাটায় বলি যে জনগণকে পাওয়ারফুল করা, যেখানে হলো একটি দলের যিনি প্রধান তার কাছে সকল, আপনি ভোট করলেন, ভোট নিয়ে আপনি ঘরের তালা বন্ধ করে ভিতরে এবার যা ইচ্ছা তা করতেছেন। আমরা মনে করি জনগণের সামনে যে এখন যে ট্রান্সপারেন্সি আছে, আপনি চিন্তা করেন কালকে ডক্টর ইউনূস, আপনি বলেন কালকে যদি ডক্টর ইউনূস একটি দেশ বিরোধী কোনো কাজ করে, উনি কি থাকবে নাকি থাকবে না? জনগণ তাকে থাকতে দিবে না, এই পরিস্থিতিটা এখন আছে। আমি তো আমরা চাই, জানি না যে উনি দেশ বিরোধী কাজ করতেছেন না, ওনার গভর্নমেন্ট সত্য না তো, গভর্নমেন্ট স্বচ্ছ, সেই জায়গাটায় আমরা বলতেছি যে ওনার এক এক উপদেষ্টা এক এক রকম করে কথা বলে, মানে আমি ওনার এক এক উপদেষ্টা এক এক রকম করে কথা বলে। ডক্টর ইউনূসের মানে স্বাস্থ্য ক্ষেত্রে উনি কি করছে এই জবাবদিহি চাইলে আমি কার কাছে চাবো জবাবদিহি? স্বাস্থ্য উপদেষ্টা আমাদের কাছে কিছু বলে যে উনি কি করতেছে? আমাদেরকে আইন উপদেষ্টা আমাদেরকে নিয়মিত বলে। আইন উপদেষ্টাও কিছু বলে না, স্বাস্থ্য উপদেষ্টাও কিছু বলে না। তাহলে কে সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গায় বলে? স্বরাষ্ট্র উপদেষ্টা কেমন পাটোয়ারি? ভালো। আচ্ছা, তাহলে আপনি বলেন যে ডক্টর ইউনূস কি স্টেট? হ্যাঁ, ডক্টর ইউনূস স্টেট না, স্টেটের যতগুলো অর্গান। এই জন্য তো আমাদের কাছে সংস্কারের প্রশ্নটা আসতেছে, যাতে আমার স্বাস্থ্য সংস্কারটা হয়, যাতে আমার আইনের সংস্কারটা হয়। আমি তো মাহাদির বক্তব্যের সাথে একমত, সেজন্য তো এটা জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কারটা করা উচিত না। পাটোয়ারি, আপনি কি? না, আমরা তো বলতেছি না যে জনগণের কোনো ম্যান্ডেট হবে না, এখানে জনগণের ম্যান্ডেট ছাড়া যে সরকার হবে এই কথাটা কি আমরা একবারও বলেছি? আমি জানি না, আমরা কি একবার লাগে আর কি আমার না, এটা মনে হচ্ছে। এবং আপনি যখন বিভিন্ন জায়গায় যারা বট বাহিনী উৎপাদন করে ওই জায়গা থেকে মনে হতে পারে, কিন্তু একবারের পর্যন্ত জনগণ থেকে শুরু করে কোন রাজনৈতিক এনসিপির কোন নেতৃবৃন্দ এই কথাটা একবারও মুখে উচ্চারণ করে, যারা গণ অভ্যুত্থানে ছিল, একবারও এই মুখে শব্দ কেউ গণতন্ত্রের বাইরে কোনো আলোচনা চায় বলে। সো ফলত আমরা চাই ডেমোক্রেটিক প্রসেসে দ্রুত যাওয়ার জন্য, কিন্তু ডেমোক্রেটিক প্রসেসে যাওয়ার জন্য যে মানুষগুলো জীবন দিল, তারা যেই মানুষের জীবনের মূল্যটা, যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশে যেখানে আমি নিগৃহীত হব না, নির্যাতিত হব না, সেই জায়গাটা আমাদের কনফার্ম করতে চাচ্ছি। এখন আপনারা যদি পুরো বাংলাদেশকে শুধু এনসিপি এবং বিএনপি দিয়ে যাচাই করার চেষ্টা করেন, সেটাও একটা জায়গা আমি মনে করি না ঠিক হবে। আপনারা দুজন আছেন বলে এনসিপি আর বিএনপির প্রসঙ্গ আসছে, তবে আমার কাছে মনে হয় জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনারা যখন নতুন দল করে আপনি যখন ঘোষণা দিলেন, আমি আপনাকে কোট করছি, জিয়াবাদ মুজিববাদ আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না, এসব বাদ বা আদর্শ দর্শনের বিরুদ্ধে গিয়ে আপনারা দাঁড়াতে চেয়েছেন, কিন্তু আমরা কিন্তু এর কিছুই, মানে আমার মেবি আই এম শর্ট সাইটেড, কিন্তু আমি কিন্তু কিচ্ছু দেখতেছি না। এটা আমার বোঝার ভুল, উপলব্ধির ভুল, জ্ঞানের সীমাবদ্ধতা হইতে পারে, কিন্তু আমি কিন্তু এনসিপি কে 8-10টা রাজনৈতিক দল থেকে কোনোভাবে আলাদা করতে পারছি না, সত্যি কথা। এখন হ্যাঁ খালিদ ভাই, এটা নিয়েও আমিও অবজারভেশন আছে, আমাদের অবজারভেশন আছে। আমরা 36 থেকে 37 দিনের একটি দল, এবং এখানে মনে করেন যে অনেক স্টুডেন্ট বা তরুণরাই মিলে দল বানিয়েছে, এক্সপিরিয়েন্স যারা, আমাদের উপদেশটা এখনো আসে নাই। আমরা আমাদের লিমিটেশন স্বীকার করি এবং আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমরা বলি না আজকে আমাদের এটাই হলো আদর্শ একটা জায়গায়, কিন্তু যে আদর্শিক জায়গাটা এবং যে জায়গায় একটা স্ট্যান্ডার্ড সেট করা, সেই জায়গাটা আমরা কেন অস্বীকার করতে যাব? আমরা বলতেছি না যে এনসিপির এখন যে বর্তমান অবস্থা, এই বর্তমান অবস্থায় বাংলাদেশের জন্য একটা স্ট্যান্ডার্ড পজিশন বা কোনো কিছু, এবং সেখানে আমরা বলে থাকি যে আপনি যদি, আমরা যে 71 থেকে 75 পর্যন্ত আলোচনা করে থেকে জিয়াবাদ মুজিববাদের যে কথাটা আপনি আজকে বললেন, সেখানে আমি জিয়ার প্রতি শ্রদ্ধা পোষণ করি, এবং জিয়া যে কাজগুলো করেছে ইকোনমিক ডেভেলপমেন্ট, সেই জায়গা থেকে বাংলাদেশের এখনো সফল ভোগ করতেছে। কিন্তু সাথে সাথে আমি শ্রদ্ধা পোষণ করতে চাই যে সে আমাদের তাহের ভাইয়ের প্রতি, যে উনি নারায়ণগঞ্জ থেকে এক পাও নিয়ে সিপাহী জনতার এখানে বাংলাদেশকে বাঁচানোর জন্য চলে আসছেন, আবার ওই মানুষটাকে ফাঁসিতে দেওয়া হয়েছিল, কেন তাকে খুনটা করা হয়েছিল? তো এইসব অসংখ্য প্রশ্ন আমাদের সামনে আছে, এই প্রশ্নগুলোরও অবতারণা করা উচিত। কেন যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই সেনা অফিসার গুলোতে কেন 1200 সেনা অফিসারকে কেন হত্যা করা হয়েছিল? আমার মনে হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারির প্রতিটি কথা আমরা কাল টাকারে কাউকে দেখতে চাই না, এবং এই তরুণ প্রজন্ম যারা আছে এবং এই বর্তমান যে প্রজন্ম, ভবিষ্যতে এটা এনসিপিরও যদি কেউ কাল্ট হয় তাকে দেখতে চাইবে না, এনসিপির ওই জায়গায় মানুষের কাছে যেতেই পারবে না। ফলত আমাদের এই সময়ের সামগ্রিক আলোচনাটা কোন মুখে আমরা বাংলাদেশ থেকে নিতে চাই, আমরা এটাও চাই ওই জায়গাটায় আমরা এনসিপি কেও নিয়ে যেতে চাই। ওকে, নিয়ে যেতে চান, নিয়ে যেতে পারেন, সেটা আমাদেরও আশা থাকবে, কারণ এটা আমাদের সবার জন্য জরুরি। আমি মে রিকোয়েস্ট আওয়ার প্রোডিউসার আশিস, ক্যান উই এক্সটেন্ড ফর 10 minutes?
ওকে, থ্যাংক ইউ। আমরা একটু আপনাদেরও একটু অনুমতি নিয়ে আমরা একটু অনুষ্ঠানটা 10 মিনিট মানে শেষ হয়ে আসতেছে, আমাদের একটু 10 মিনিট একটু বাড়াতে হবে যদি আপনার দেন আর কি। ডক্টর আমিন, আমি অন্য একটা দেশের বাইরে একটু বিদেশে যেতে চাই। একই প্রশ্ন আসলে নাসিরুদ্দিন পাটোয়ারির কাছেও থাকবে, কিন্তু আপনার জবাবটা আমরা আগে একটু শুনতে চাইবো। ফিলিস্তিনিদের নিপীড়নের বিরুদ্ধে বিএনপি এনসিপি অনেকেই আসলে সোচ্চার হয়েছেন, কিন্তু গতকাল পুরো বাংলাদেশই আসলে ওই যে স্টপ ওয়ার্ক স্টপ স্কুলের সাথে মিলে মজলুম ফিলিস্তিনিদের পক্ষে রাস্তায় নেমেছিল। কিন্তু বেশ কিছু জায়গায় যেমন ধরেন বাটা শোরুম, কেএফসি, ইউনিমার্টে হামলা হয়েছে, লুটপাট হয়েছে। কেউ কেউ বলছেন যে গত কয়েক মাসে তৌহিদি জনতার নামে, ছাত্র জনতার নামে যে মবতন্ত্র দেখা গেছে, আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা দেখা গেছে, মব জাস্টিস দেখা গেছে, তারই ধারাবাহিকতা বা তার দ্বারা প্রভাবিত গতকালের ভাঙচুর ও লুটপাট। আমি প্রথমে ডক্টর আমিন আপনার কথা শুনবো, কারণ কেউ কেউ আবার এটাও বলছেন দেশে যেহেতু একটা বিনিয়োগের আন্তর্জাতিক সভা সম্মেলন যেরকমভাবে বলি সেরকম হচ্ছে, সেই সময় বিনিয়োগকে নিরুৎসাহিত করার জন্য একটা চক্রান্ত বা ষড়যন্ত্র হতে পারে। কিন্তু আমাদের প্রশ্নের লক্ষ্য হচ্ছে যে আইন হাতে তুলে নেওয়া। প্রথম দিকে আমাদের এটা নিশ্চয়ই পাটোয়ারি বলবেন যে প্রথম দিকে আমরা আসলে আইন হাতে তুলে নেওয়ার ক্ষেত্রে অনেক উৎসাহ দেখিয়েছি, সরকারের পক্ষ থেকেও দেখিয়েছি, নাসিরুদ্দিন পাটোয়ারিদের দলের পক্ষ থেকেও আমরা দেখেছি আইন হাতে তুলে নেওয়ার ব্যাপারে উৎসাহ। এইটা আসলে কেমন, মানে আপনি এটাকে আসলে কীভাবে দেখেন, এইটা থেকে আমরা আসলে কীভাবে মুক্তি পাবো? আমার সুলেখক ইশতিয়াকের একটা কথা খুব মনে পড়ে, তিনি আওয়ামী লীগের আমলে একবার বলেছিলেন যে আসেন আমরা সবাই সবাইরে ধরায় দিই। এই আসেন আমরা সবাই সবাইরে ধরায় দিই জায়গায় আমরা আসি কিনা, ডক্টর আমিন? দেখুন, এই বিচারহীনতা সংস্কৃতি তো আমরা কেউ চাই না। দেশে যে কোনো সচেতন সুনাগরিকই চান এই বিচারহীনতা সংস্কৃতির অবসান হোক, বাংলাদেশে আইনের অনুশাসন প্রতিষ্ঠা হোক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে বিএনপি ইনশাল্লাহ যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনায় আসে, আমাদের মৌলিক 3টা ভিত্তি থাকবে: আইনের অনুশাসন, মানবাধিকার প্রতিষ্ঠা এবং বাক স্বাধীনতা প্রতিষ্ঠা। এবং আপনি যদি দেখেন এর ভিত্তি কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে। 5 তারিখে যখন শেখ হাসিনা পালিয়ে চলে গেল, আওয়ামী লীগের পতন হলো, 5 তারিখের পর 8 তারিখ সরকার গঠিত হলো। এই 3 দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না, থানা পুলিশ ছিল না, আইন আদালত ছিল না। আমরা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে তখন থেকে কিন্তু এই বিচারহীনতা সংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। সেই সময় 5 থেকে 8 তারিখ পর্যন্ত আগস্ট মাসের এই 3টা দিন প্রতিটি এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায় আমরা সাধারণ মানুষের পাশে থেকে সুরক্ষা দিয়েছি, প্রতিরক্ষা দিয়েছি, যার মূল কারণ ছিল বাংলাদেশে যে আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, রাজনৈতিক জিঘাংসা প্রতিহিংসার উপরে দাঁড়িয়েও আমরা যেভাবে সবার সুরক্ষা নিশ্চিত করতে পারি সেটা এস্টাবলিশ করা। এর পাশাপাশি পূজার সময় কি হয়েছে, দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল, অনেক অপপ্রচার ছিল, অনেকগুলো পূজা মণ্ডপে হামলার সেখানে সম্ভাবনা ছিল। তখনই কিন্তু দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের সর্বস্তরের নেতাকর্মীদেরকে মাঠে মোবিলাইজ করেছি। নেতৃত্বের পাশাপাশি যারা কর্মী রয়েছেন প্রত্যেকে বলেছি যে পূজা মণ্ডপগুলোতে আমাদের হিন্দু ধর্মাবলম্বী যেসব ভাই বোন রয়েছেন ওনাদের পাশে দাঁড়িয়ে নিরাপত্তাটা নিশ্চিত করবার জন্য। সুতরাং গত 8 মাসে যখনই দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে, আমরা আমাদের দিক থেকে দায়িত্ব পালন করেছি। সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে ওনারাও যেন ওনাদের দিক থেকে আইনের অনুশাসন প্রতিষ্ঠার এই দায়িত্বটুকু পালন করে। আপনি যদি দেখেন গতকালকে থেকে একটা কথা বলি ভাই প্লিজ, গতকালকে থেকে কিন্তু ছাত্র দল থেকে আমরা কেন্দ্রীয়ভাবে কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু সুরক্ষা দিচ্ছি, বিভিন্ন প্রতিষ্ঠানকে সুরক্ষা দিচ্ছি। আমাদের আজকে এনসিপি এখানে আছেন, ওনাদের প্রতিও প্রত্যাশা থাকবে ছাত্রদল বা বিএনপি যে দায়িত্বটুকু পালন করছেন ওনারা ওনাদের পরিসরে এটা জানেন। আমি জনাব পাটোয়ারির কাছে যাওয়ার আগে ডক্টর আমিন, আপনি যেমন 5 আগস্টের পর থেকে শুরু করলেন, আমি একটু 5 আগস্টের পর থেকে শুরু করি, এবং আমি দেখি আমি আর আপনি কিরকম দুইটা দুনিয়ায় বাস করছি। কারণ হচ্ছে যে আমি খবরের কাগজে আমি পড়তেছি যে 5 আগস্টের পরে সংবাদ শিরোনাম, বিএনপিতে আশ্রয় পাচ্ছে আওয়ামী লীগের লোকজন, লীগ নেতাকে পালাতে সহযোগিতার অভিযোগ বিএনপি নেতৃত্বের বিরুদ্ধে, এরসালামের গাড়িতে এলাকায় গিয়ে সংবর্ধনা পেলেন বিএনপি নেতা। তারপরে আমরা খবর পাচ্ছি হচ্ছে যে এবার একটু লেটেস্ট জায়গায় আসি, বিভিন্ন এলাকায় প্রভাত প্রতিপত্তি তৈরি, চাঁদাবাজি, দখলবাজি, দিবস উদযাপন, ব্যানার টানানো, দলীয় মনোনয়ন দাবি, নানা কিছু কেন্দ্র করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল পরস্পর সংঘাত, মারামারি খবর প্রতিদিন। কেউ কেউ মানে সর্বশেষ যেটা খুব মানে কি বলবো, খুব কায়দা করে পত্রপত্রিকাগুলি এটা করেছে, মানে গায়ের গোশত খুলে আনার হুমকি দিচ্ছেন এর মানে বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতারা। ডক্টর মাহাদি, এইরকম খবর আপনার চোখেও পড়েছে কিনা? না আমি একলাই পড়তেছি এগুলি খবর? না, অবশ্যই পড়েছে। আমার চোখে এই খবরও পড়েছে যে সুবিশাল দলের বিচ্ছিন্নভাবে যারা যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত প্রত্যেকের বিরুদ্ধে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে। আমার চোখে এটাও পড়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিনিয়ত কঠোর নির্দেশনা আমার দলের নেতাকর্মীদেরকে দিচ্ছেন, যারা যারা এর সাথে জড়িত
তাদের বিরুদ্ধে যেন অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। আমি আপনাকে উৎসাহিত করব সেই নিউজগুলো যদি আপনার একটু প্রচার করেন তাহলে এই নিউজগুলো কিন্তু আমি আসলে দেখেছি, কিন্তু ঘটনা হচ্ছে এইটা কি একটু বলবেন যে আসলে আওয়ামী লীগ নেতারা আপনাদেরকে টাকা পয়সা দিয়ে পালাইছে, মানে যারা ওই পারে যাইতে পারছে তারা বিএনপির লোকেরা কন্ট্রাক্ট করে নিয়ে নিয়ে তাদের ওই পারে দিয়ে আসছে? আচ্ছা, এই যে আওয়ামী লীগ আমরা বলি ফ্যাসিস্ট, ফ্যাসিবাদটা প্রতিষ্ঠিত হয়েছে কিসের উপর ভিত্তি করে? আমাদের বিএনপি নেতা টাকা নিয়ে শাস্তি দিলেন, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে, এবং আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত রয়েছে যে কোনো মূল্যে আওয়ামী লীগের যারা এসব গুম খুনের সাথে জড়িত ছিল, যারা নৈরাজ্য, নাশকতা এবং মানবাধিকার লঙ্ঘন করেছে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আমাদের প্রশ্ন এখানে যে কিভাবে আওয়ামী লীগের এই শত শত মানুষ পালিয়ে চলে গেল, আইন শৃঙ্খলা বাহিনী তখন কি দায়িত্ব পালন করেছে? আমাদের প্রশ্ন এটাই যে এখনো 8 মাস পেরিয়ে গেল, কেন ফ্যাসিবাদের দোসরেরা রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় পদায়িত হচ্ছে? কেন তারা রাষ্ট্র কাঠামোতে এখনো বিভিন্ন জায়গায় রয়েছে? আমরা তো বারবার বলছি আইন শৃঙ্খলা বাহিনীর কথা। আমি শুনছি যে সকল পুলিশ যারা কি পজিশনে বসছেন বা প্রশাসক যারা হচ্ছেন, কারেক্ট মি ইফ আই এম রং, তারা সবাই বিএনপির পছন্দের বিএনপির লোক। আমি জানি না আপনি কোথা থেকে শুনেছেন, বাট আমার মনে হয় না এটার ভিতর সত্যতা আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি আবার আপনার কাছে। বিএনপি যদি বিএনপির লোকে হতো তাহলে তো বিএনপি সারাক্ষণই বলতো যে ঠিক আছে আমরা যেভাবে চাই সেভাবে হয়, তা তো হচ্ছে না। এটা তো মুখে বলতেছে না, অন্তরে বলতেছে বলে মনে হচ্ছে আমার। যাই হোক, আমরা গত 16 বছর সবচেয়ে মজলুম দল, দ্বিচারিতার দল আমরা না। এই অভিযোগটা কারণ না, এটা আমি মজলুম দল সেটা আমি মানি। সবচেয়ে মজলুম দল আপনারা নাকি জামাতে ইসলামী? আপনারা জামাতে ইসলামী, আপনারা সবচেয়ে বড় দল মানে, কিন্তু সবচেয়ে বড় দল মানে সবচেয়ে বেশি সমর্থক বা রাজপথে সবচেয়ে বেশি মানুষ, তাই না? সবচেয়ে বেশি মামলার শিকার, হামলার শিকার, গুমের শিকার, শহীদের শিকার। একটু আগে দেখলাম নাসির পাটোয়ারি ভাই বললেন যে রক্তের উপর দাঁড়িয়ে অনেক মানুষ এখানে জীবন দিয়েছেন। আমি ওনাকে বিনয়ের সাথে প্রশ্ন করতে পারি, সবচেয়ে বেশি জীবন কারা দিয়েছেন? আমাদের দল। সবচেয়ে বেশি হামলার শিকার কারা হয়েছেন এই গণ অভ্যুত্থানে? আমাদের দল। সবচেয়ে বেশি সমর্থক নেতা কর্মী কাদের নেমে এসেছেন? আচ্ছা, আমার মনে হয় হ্যাঁ অবশ্যই হ্যাঁ নাসিরুদ্দিন পাটোয়ারি, আপনি যদি ওই জায়গা থেকে শুরু করেন যে আসলে প্রথম এই যে হামলা, কারো উপরে একদম বিচার করে ফেলা, চল দেখা আসি, এইটার মধ্যে এটা শেষ করে দেই, এগুলো আপনারা শুরু করছিলেন আসলে, বা আপনাদের কাছাকাছি জায়গা থেকে শুরু হয়েছিল, আপনাদের সমর্থন ছিল। এখন কি এটা একটু আয়ত্তের বাইরে চলে গেছে কিনা? মানে সারা বিশ্বের কাছে যখন একটা বিনিয়োগ বোর্ডের একটা মিটিং হচ্ছে, তখন আমরা এটা কি প্রমাণ করলাম? ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাইতে গিয়ে জুতার দোকানের জুতা লুট করে নিয়ে আসা, কি প্রমাণ করলাম? প্রথমত হলো এই গণঅভ্যুত্থানটা হওয়ার পরে এখানে কিন্তু সংঘবদ্ধ কোন একটা গঠিত রাজনৈতিক দল কিন্তু গণঅভ্যুত্থান ডিরেক্টলি করে নাই, ফলত এটা যে যেখানে পারে নিজের জায়গা থেকে ঝাঁপিয়ে পড়েছে, এবং পুরো জিনিসটাকে কিন্তু আমাদের গণঅভ্যুত্থানের পরে কন্টেইন করাটা আমরা করেছি। এবং এটা যতটুকু এখন স্টেবল পজিশনে মানে এসেছে, প্রায় আমাদের মাঠে 176টা মুভমেন্টের ওইখানে গিয়ে আমাদের কাজ করতে হয়েছে, এবং আমরা আমাদের যতটুকু শক্তি ছিল সর্বটুকু আমরা ব্যয় করেছি যাতে কোনো বিশৃঙ্খল না ঘটে, এবং এই ডিসঅর্গানাইজ ফোর্সটা একটা অর্গানাইজিং। এবং এটার জন্য কিন্তু আমরা প্রথমে নাগরিক কমিটি গঠন করেছিলাম, এনসিপি গঠন করেছি, এবং এটা ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে যাতে এইভাবে কোনো কিছু না ঘটে। আর দ্বিতীয়ত যে বিষয়টা, এটা তো খুবই নিন্দনীয় কাজ যে ঘটনাটা ঘটেছে, এবং আমাদের কিন্তু রাজনৈতিক এডুকেশন, আমরা বারবার বলে থাকি যদি আমরা বিএনপি এনসিপির এই মেজারমেন্টের মধ্যে থাকি, কিন্তু আমাদের মূল জায়গাটা আমরা যেটা কাজ করতে হবে, আমাদের দেশের যে পলিটিক্যাল কালচারের জায়গাটা থেকে মব জায়গাটা, এটা কিন্তু আগেও ছিল, আগেও বয়কট সেশন এসেছে, বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ হামলা হয়েছে, এবং বিভিন্ন সময় কাজগুলো হয়েছে। কিন্তু আমাদের সামনে এখন সুযোগ এসেছে যে আমরা এগুলা বন্ধ করব কিনা, এটা আমাদের সামনে সুযোগটা এসেছে। তো বন্ধের প্রক্রিয়া শুধু পুলিশ ডিপ্লয় করলে, আপনি আর্মি ডিপ্লয় করলে অনেক সময় পারবেন না, তারা আর্মি পুলিশ বিভিন্ন জায়গায় তাদের সাথেও হলো জড়িয়ে যাচ্ছে। এটার জন্য হলো জনগণকে বিভিন্ন জায়গাতে রাজনৈতিক দলগুলো তো হলো এগিয়ে আসতে হবে, এবং এটা যেটা ছাত্র দলের উদাহরণটা এসেছে খুব ভালো, এবং আমরাও কিন্তু মন্দির পাহারা দিয়েছিলাম, এনসিপিও কিন্তু ওই জায়গায় সার্বক্ষণিক কাজ করতেছে যাতে হলো এই ধরনের কোনো প্রক্রিয়াগত মানে কাজগুলো না ঘটে। এবং ভবিষ্যতে এই ধরনের যখন প্রথম আলোতে হামলার কথা হয়েছিল, অনেকেই সেখানে গিয়েছিল, আমি নিজেই সেখানে যোগাযোগ করে গিয়েছি, এবং আমি তাদেরকে বলেছিলাম যে কোনো পরিস্থিতিতে আমরা প্রস্তুত আছি, কারণ যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, সেটা আইন আছে, আদালত আছে, এবং আপনি সেখানে বলতে পারেন, কিন্তু এই ভিত্তিতে করা উচিত না। ফলে আমাদের সামগ্রিক সংস্কৃতিটা চেঞ্জ করতে হবে। এটা যদি আমরা করতে না পারি, তাহলে ভবিষ্যতে আপনি বিএনপি আসুক, যে কোনো দলে আসুক, একই সিস্টেম চলতে থাকবে। 1 নাম্বার। 2 নাম্বার জিনিসটা হলো, হ্যাঁ, যেটা 2 নাম্বার হলো অর্থ বিলের যে বিষয়টা আপনি আমাকে সংশোধনী দিয়েছিলেন, আমার মনে হয় আপনারা আরেকটু রিভিউ করবেন, সেখানে কর আরোপ এবং আরো কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমি আপনাকে পড়ে শোনাতে পারি অর্থ বিলের মধ্যে কি কি ইনক্লুডেড। অর্থ বিলের বাইরে আসলে সরকারের কোনো ব্যয় সম্ভব না, অর্থ বিলের সরকারের কোনো ব্যয় সম্ভব না।
ব্যয়ের ক্ষেত্রে যেটা হলো আমরা কর আরোপ থেকে শুরু করে যে বড় বড় প্রক্রিয়াগুলোতে সেখানে আমরা চাইনি যে কোনো বাধাগ্রস্ত সৃষ্টি হোক বা নিজের স্বার্থের জন্য কেউ ফ্লোর ক্রস করুক, কিন্তু হলো স্বাধীনতার জন্য যে নিজের ভিউজ গুলা প্রকাশ করার জন্য সেখানে কিন্তু আমরা মতামত দিয়েছিলাম। মানে আপনারা অর্থ বিলের ব্যাপার তো আমি আবার বলি, সরকারি দলের সংসদ সদস্য বা সরকারি দলের মন্ত্রীরা যে বিল উত্থাপন করবেন সবগুলো অর্থ বিল হইতে বাধ্য, কারণ সেটার সাথে টাকা পয়সা সব মানে আপনি টেকনিক্যালি আমি বলি আপনি এটা ছাপায় আনবেন তো তখনই এটার সাথে টাকা পয়সা ইনভলভ হয়ে যাবে। আপনি অর্থ বিল ছাড়া সরকার কোনো বিল করতে পারবে না, সবই অর্থ বিল করতে পারবে না, সবই অর্থ বিল, একটা হাউস অ্যালাউন্স থেকে সবকিছু। যখন আপনি বলেন অর্থ বিল করতে পারবে না তখন হচ্ছে আসলে প্র্যাকটিক্যালি কিছু করতে পারবে না আর কি, মানে প্র্যাকটিক্যালি কিন্তু হলো তার ভিউজ গুলা এখন যেটা হয় আমাদের মানে দাঁড়ায় থেকে আপনাকে একটু নিন্দামন্দ করতে পারবে যে আমাদের মন্ত্রী নাসিরউদ্দিন পাটোয়ারি এটা ভালো কাজ করে না, এগুলি বলতে পারবে, তাই তো? সেটা তো প্রধানমন্ত্রীর যে দলীয় ফোরামের বাইরে উনি যাইতে পারবে কিনা, সেখানে আমরা মনে করি স্বাধীনতা থাকবে এবং এটার কোনো যদি অর্থ বিলে আসে সবকিছু হয় সেখানে হলো তার সমালোচনা করা যাবে, যেটা তো এখন নাই। আমরা সেই মনে করি সেই সুযোগটা হলো ভবিষ্যতে থাকা উচিত। আর ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখাতে আপনারা যে কথাটা বলেছিলেন যে এটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক যে কেউ হোক না কেন, ডক্টর ইউনূস সাহেব এখনো আছেন, ভবিষ্যতে যদি আমরা সংস্কৃতির ক্ষেত্রে চেঞ্জ না করতে পারি, আমরা কোন দল যে দলই বাংলাদেশে যত সুন্দর দল নিয়ে আসুক জনগণের সামগ্রিক জায়গা থেকে পরিবর্তন করতে হবে। আর আপনি যে নিউজগুলোর কথা বলেছেন আমিও প্র্যাকটিক্যালি গ্রামে দিয়ে গিয়ে দেখেছি সামাজিক ভাবে আমাদের অনেক পরিবর্তন করতে হবে। আপনাদের নিউজগুলি তো বলি নাই, আপনাদের নিউজগুলি কি একটু বলবো? আপনাদের নিউজগুলি কিন্তু হচ্ছে যে আরো মারাত্মক। আপনারা টেলিফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সরায় দেন যে এখানে নিয়োগের জায়গা থেকে এটা করতে হবে। আপনারা প্রায় প্রতিটা উপজেলা এবং জেলা সরকারি কর্মকর্তাদের অফিসে এই যে ধরেন ছোটখাটো যে কোনো নিয়োগ এগুলির পাইলেই আপনারা ঝাঁপায় পড়েন। আপনারা প্রতিটা থানায় ফোন করেন, ফোন করে করে বলেন আমি সমন্বয় কুমুক। হয়তো নাসিরউদ্দিন পাটোয়ারির মতো অত বড় সমন্বয় ফোন করে না, কিন্তু এগুলি করে, কিন্তু এগুলিও কিন্তু আমরা পড়ি। এখানে অনেকগুলা ঘটনা ঘটছে, এটা অস্বীকার করার আমরা অস্বীকার করতেছি না, কিন্তু আপনি চিন্তা করেন যখন হলো প্রথমে মুভমেন্ট হলো 158 জনের সমন্বয়ক ছিল, প্রথমে এটা পুরো দেশে কিন্তু এটা বিস্তৃত ছিল না। এখন সিলেটের একটা প্রত্যন্ত অঞ্চলে একটা ওয়ার্ডে যিনি মুভমেন্টটা করেছেন এবং উনিও কিন্তু এখানে সমন্বয়কটা পরিচয় দিচ্ছেন। আমরা এই বিষয়টা শৃঙ্খলার মধ্যে আনার জন্যই কিন্তু পরবর্তীতে বলেছি পুরো বাংলাদেশে কমিটি দেওয়ার জন্য। আমাদের সময় নাই, আমরা একটা ওয়ান লাস্ট কোশ্চেন ইচ আমার একটু করতে হবে। আমি একটু প্রথমে ডক্টর মাহাদির কাছে আসছি, তারপরে শেষ আবার আপনার কাছে আসবো। ডক্টর মাহাদি, আমরা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন ধরি, হাইপোথিসিস দিয়ে যেহেতু শুরু করছিলাম, একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিয়ে শুরু করি যে যেমন ধরেন ডক্টর ইউনূস ডিসেম্বরে ইলেকশন দিলেন না, এবার একটু প্র্যাকটিক্যাল করলে ভালো হয়। আচ্ছা ধরেন ডক্টর ইউনূস ডিসেম্বরে ইলেকশন দিলেন না, জুনেও ইলেকশন দিলেন না, বিএনপি কি করবে সেই ক্ষেত্রে? মানে সর্বাত্মক আন্দোলন এই সরকারকে, মানে আবার একটা সরকার হটাও আন্দোলন বিএনপি করতে হবে নাকি বিএনপি একটু সবর করবে যে ঠিক আছে জুনে দেয় নাই, জানুয়ারিতে দেয় নাই, দিবে না কোন এক সময়? দেখুন এই সরকারটা এসেছে বিএনপির 16 বছরের সুদীর্ঘ আন্দোলন যে আমরা একটা অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার চাই যেটা হবে দল নিরপেক্ষ, সেটারই প্রতিফলন। এবং গণ অভ্যুত্থানে আমরা দেখেছি বিএনপি সর্বশক্তি দিয়ে এই সরকার প্রতিষ্ঠার পেছনে কাজ করেছে এবং বিএনপির কারণে কিন্তু এটা সর্বদলীয় সরকার না হয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার হয়েছে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার বলেছেন এই সরকারের সফলতা মানে বাংলাদেশের সফলতা, এই সরকারের ব্যর্থতা মানে বাংলাদেশের ব্যর্থতা। সুতরাং আমরা সর্বাঙ্গীন ভাবে ওনাদেরকে সহযোগিতা করব, ওনাদের যেখানে ভুল আছে সেটা ওনাদেরকে ধরিয়ে দিব। আজকে আমরা যা দেখছি নির্বাচনের সাথে সংস্কারকে মুখোমুখি করে ফেলা হয়েছে, যেটা একেবারে অনাকাঙ্ক্ষিত। আমি একটা কথা এখানে বলতে চাই যে সংস্কার বলতে কিন্তু শুধুমাত্র কেতাবি বা তাত্ত্বিক কোনো কিছু না। সংস্কার বলতে সব সংস্কার মেনে নেন, 1 মাস লাগবে সাইন করতে, ইলেকশনের পথে আর কোনো বাধা থাকবে না। দেখুন সব সংস্কার মানছি, সংবিধান আচ্ছা আপনি মানবেন, সংবিধানে যেমন ধরেন একটা দেশের নাম পরিবর্তন করা, নাম পরিবর্তন, এগুলি মানবো না, তাহলে মানবেন কি হবে? যেমন আপনি জানেন আপনাদের নলেজে, আপনাদের নলেজে প্রধানমন্ত্রী মানবো, 4 বছর করে মারবো এগুলা, ওই ডাইরেক্ট ওই বিপক্ষ হইলে ওগুলি 3-4টা মানে। নর্থ কোরিয়ার মতন বিশ্বের সবচেয়ে বড় স্বৈরাচারী দেশ, তার অফিশিয়াল নাম কি জানেন? অফিশিয়াল নাম হচ্ছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ নর্থ কোরিয়া। রাইট, জানি আমি, ডিপিআর। তাহলে বাংলাদেশের আপনার নামের পরিবর্তন করে গণপ্রজাতন্ত্রী না জনগণতন্ত্রী এগুলো তো ম্যাটার করে না খুব বেশি। আমাদের মনে হয় সংবিধানে পরিবর্তন, আমার শিক্ষক আলী রিয়াজ স্যারকে প্রফেসর ইউনূস একটা দায়িত্ব দিয়েছেন, তিনি তার দায়িত্ব সুচারুরূপে পালন করতে গিয়ে অনেক বিস্তারিত একটা মানে পরিধি সীমানা দেখিয়েছেন। এত মানা না মানা জনগণের উপরেই আসলে আমাদের আসলে কোনো দ্বিমতি থাকা উচিত না যে একটা লোক যাতে এককভাবে ক্ষমতার জায়গায় না দাঁড়ায় থাকে।
ওই দেখেন দেখেন মাহাদি, আমি আপনি সংস্কারের ক্ষেত্রে সহ দর্শকরা পাটোয়ারি কিছু হইলে আমরা কিছু বললে আমার অনুষ্ঠান দিকে আমি হাসি, কিছু হইলে মানে আমি যতবার একটা এরকম প্রশ্ন তুলতাম আমাকে বলতো আপনি বিকল্প দেখান তো এই বিকল্প দেখানদের জায়গায় কি আমরা আবার যাইতে চাই পাটোয়ারি? সরি মানে আমি একটু অ্যাড করতে আচ্ছা ডক্টর আমি শেষ কথাটা বলে নিই, ডক্টর আমি শেষ কথাটা বলে নিই, সরি সেটা আপনি বলেন। যে কোনো সংস্কারের মৌলিক ভিত্তি তিনটা জিনিস, তার মাধ্যমে জনগণের ক্ষমতায়ন বা গণ আকাঙ্ক্ষার প্রতিফলন নিশ্চিত করতে হবে, জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হবে, এবং অবশ্যই জনগণের ম্যান্ডেট প্রয়োজন হবে। এটাই সংস্কারের মৌলিক ভিত্তি। আর সংস্কার বলতে আমরা শুধুমাত্র যারা ক্ষমতায় থাকবে তাদের পাশাপাশি যারা বিরোধী দলে থাকবেন ওনাদের ব্যাপারটা পরিচালনা করতে হবে, ওনারাও যেন দায়িত্বশীল হন। ভালো ছাত্র, আপনি একটা সুন্দর উত্তর দিয়েছেন, 10-এ 10 পেয়েছেন। আমি একটু জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে যাই, আপনি আপনার তাত্ত্বিক ব্যাখ্যা আমাদের খুব ভালো লেগেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি 1 মিনিট, আমরা ঈদের সময় এনসিপি লোকদেরকে না, আপনি শুধু আমার স্পেসিফিক প্রশ্নের জবাব দেন, কারণ এটা আমার একটা মানে আমি আমার টাইম ম্যানেজমেন্ট খারাপ, সেজন্য আমি একদম লেট করে ফেলছি। যে এনসিপির সদস্যরা বিভিন্ন সময় লোকজনের কাছে গেছেন, আপনারা কি নির্বাচন করার ক্ষেত্রে বিএনপির একটু নক করতেছেন, জামাত একটু নক করতেছেন, কার সাথে জোট ভাববেন সেরকম ভাবতেছেন, নাকি আলাদা আলাদা নির্বাচন করবেন? এই ব্যাপারে তো আপনাদের কোনো ভাবনা হয়েছে কিনা? না, এটা একদমই আমরা আমাদের জায়গা থেকে একটু সাংগঠনিক শক্তি বৃদ্ধি করি, তারপরে পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করবে যে কোন দিকে যাবে। তো এটাতে আমি কোনো একদম ওপেন উত্তর দিতে চাই, আমরা কোনো স্ট্র্যাটেজিক উত্তর দিতে চাই না, 1 নাম্বার। 2 নাম্বার জিনিস হলো, কিছু পূর্বে কোশ্চেন করেছিলেন যে যেটা মাহাদি ভাই বললো, গত 15 বছরে বিএনপি একমাত্র যদি বলে আন্দোলন করে, তাহলে অধিকাংশ জনগণকে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে এটাতে। কারণ আমি বিএনপি কিন্তু 15 বছর ভাই বিএনপি নাম ধরে আন্দোলন করছে, ওই মানে ক্রোড়পত্রের মধ্যে এক লেখা লেখা, বা ধরেন ছাত্রলীগের বিশিষ্ট কর্মী ঘোষণা দিয়ে ওরা কিন্তু এগুলি করতে পারে নাই, ওরা রাস্তায় দাঁড়ায় বিএনপি নাম লয়ে আন্দোলন করতে হয়েছে। আমি বিনয়ের সুরে মাহাদি আমিন ভাইকে জিজ্ঞেস করতে চাই যে গত 15 বছরে যে মানুষগুলা গুম হয়েছিল, খুন হয়েছিল, আপনি কি এই গত 7-8 মাসে একটু তাদের বিচার প্রক্রিয়ার জন্য যে মানুষগুলো যাতে তাদের বিচারটা হয় একবার একটা প্রশ্নটা তুলেছে? আমার মনে প্রতিবারই তোলে মানে, এবং আমি নিজেই শুনছি যে ওরা তোলে। আমি নাসির ভাই আপনাকে অনুরোধ করব, আমি অনুরোধ করব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি তারেক সাহেবের মুখে শুনছি বেশ কয়েকবারই, উনি এটা বারবার বলেছি, আমরা শুনেছেন। কিন্তু আর আমরা এইজন্যই এখনো লুনা আপু বিভিন্ন জায়গায় কান্না করে তো যাচ্ছে, ইলিয়াস ভাইয়ের থেকে শুরু করে আমরা জিনিসগুলোকে ধারণ করি। এবং আমি আপনাকে একটু বিনয়ের সুরে বলতে চাই, যখন হলো গত 2013 সালের পরে আমি ইন্টার পাস করেছিলাম, আমাকে পুরো রাত রিমান্ডে নিয়ে উপরে মাথা দিয়ে নিচের দিকে মাথা দিয়ে উপরে পা দিয়ে পিটাইছে, তখন কিন্তু আমি বিএনপি করতাম না। তো আমি সেখানে দেখছিলাম ক্লাস 7 এর বাচ্চা ছিল, অসংখ্য মানুষ যারা কোনো দলই করে না। এগুলি বিচার মানে আমাদের সময় আর নাই, আপনারা এগুলি বিচার চান, বিএনপি এগুলি বিচার চায়। আমার ধারণা বিএনপি এবং এনসিপির মধ্যে আসলে যতটা পার্থক্য আছে ততটা তাত্ত্বিকই পার্থক্য আছে। ভোটের মাঠে আপনারা নিশ্চয়ই যেটি আমরা তো একই এমনি, কিন্তু আমরা একই জায়গায় তাত্ত্বিক পার্থক্য আছে, এবং আপনারাও নিশ্চয়ই আপনাদের মানে যেটাকে বলা হচ্ছে যে ইশতেহার, সেই ইশতেহার নিয়ে আমাদের সামনে আসবেন। আমরা একটা জমজমাট একটা নির্বাচন দেখবো, একটা 17 বছর ধরে সম্ভব হয় নাই। জি, 30 জন প্রার্থীর নামও ঘোষণা করেছেন, এর জন্য কংগ্রাচুলেশন। এটা না আমি এটা ক্লিয়ার করি, এটা আপনারা পত্রিকা মারফত জেনেছেন, কিন্তু আমরা এটা এখনো দলীয়ভাবে ঘোষণা দেই। যখন আপনারা নিশ্চয়ই দলীয়ভাবে ঘোষণা দিবেন, জানান নাসিরউদ্দিন পাটোয়ারি এবং ডক্টর নিবন্ধনের পর ইনশাআল্লাহ আমরা দেখব। আপনাদের অনেক ইনশাআল্লাহ আমরা অনেক প্রাণবন্ত একটি আলোচনা শুনলাম। আমরা দর্শকদের কাছে বিদায় নিতে চাই। ধন্যবাদ সকলকে। হ্যাঁ, দর্শকদের কাছে বিদায় নিতে চাই বলে যে সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে।